দুর্গাপুর সিটি সেন্টার পশ্চিম বর্ধমানের এক বিশাল হারাধন ভিলায় চলছে এক পার্টির আয়োজন। ওই রাজু, ওই হার গিলে কানে কি তুলে গুজে রেখেছে নাকি? সে কখন থেকে চেঁচাচ্ছি, লাল শালুটা বাঁশের আগায় বাঁধ। তোর মতো এমন কুড়ে মিস্ত্রি আমি বাপের জন্ম দেখিনি। বলি, ওটা কি তোর শ্বশুর বাড়ি যে আরাম করে জিরোচ্ছিস? হাত চালা। মুম্বাই থেকে এসেছিস বলে কি নিজেকে শাহরুখ খান ভাবছিস? আসছি গো ওস্তাদ, আসছি। দড়িটা গিট পাকিয়ে গেছিল, তাই খুলছিলাম। এই তো হয়ে গেছে। এত চিল্লাচ্ছ কেন সকাল সকাল? গলার রগ ছিঁড়ে যাবে তো। ম্যানেজার বিমল এসে বলেন, এই করিম করিম, তোমার লেবারগুলোকে একটু সামলে কাজ করতে বলো। আজ বড় দিন, মালকিন, ছোট সাহেব সবাই টেনশানে আছে। এই ছেলেটা কে? একে তো আগে দেখিনি। চেহারা তো চোর ডাকাতের মতো, গায়ে গতরে তো কিছুই নেই। এ কি বাঁশ বইতে পারবে? আরে না স্যার, ও আমাদের দুঃসম্পর্কের ভাইপো হয়। নাম রাজু। মুম্বাইয়ে কনস্ট্রাকশনে কাজ করত। লকডাউনে কাজ হারিয়ে ফিরে এসেছে। ভাবলাম দুটো পয়সা রোজগার করে খাক। ওরে রাজু, নেমে আয়, ম্যানেজার বাবুকে সালাম কর। নমস্কার বাবু, কাজ আমি ঠিকই করে দেব, আপনি চিন্তা করবেন না। শরীরে মাংস কম থাকতে পারি, কিন্তু হাড় খুব শক্ত। মুখে তো খুব বলি ফুটছে। শোন, বেশি কথা না বলে কাজ কর। আর হ্যাঁ, ওই মেন গেটের সামনে থেকে জঞ্জালগুলো সরা। এখনই প্রিয়া ম্যাডাম আসবে। জানিস তো প্রিয়া ম্যাডামকে? এই বাড়ি হবু বৌমা, টুম্পা দিদির, আবার তোর মেজো সাহেবের শালিকার মেয়ে। খুব বড় ফ্যাশন ডিজাইনার। ওনার গাড়ির টায়ারে যদি একটা পেরকও ওঠে, তাহলে তোর আজকের হাজিরা তো কাটবেই, উল্টে পিঠের চামড়াও তুলে নেব। শুনেছিস কি বললো? কানে গেল? যা, দৌড় লাগা, ঝাড়ুটা নিয়ে গেট পরিষ্কার কর। বড়লোকদের কারবার বাবা, ধুলোবালি সহ্য হয় না। রাজু বাঁশ বেয়ে নিচে নামে। তার পরনে একটা তালিমারা জিন্স আর ঘামে ভেজা চেক শার্ট। সে একটা লম্বা ঝাড়ু নিয়ে গেটের সামনে আসে। ঠিক তখনই একটা দামি লাল রঙের অডি গাড়ি হর্ন বাজাতে বাজাতে গেটের সামনে এসে ব্রেক কষে। ধুলো ওড়ে চারদিকে। রাজু কাঁচতে কাঁচতে সরে দাঁড়ায়। ড্রাইভারের সিট থেকে সন্তু নেমে আসে। এই হাঁটো, অটো সব। চোখের মাথা খেয়েছিস নাকি? গাড়ির সামনে দাঁড়িয়ে আছিস কেন? সরে যা। আরে কাকা, আমি তো সরছি, তুমি তো ধুলো উড়িয়ে দিলে। আবার তর্ক? ছোট লোকের এটাই সমস্যা। ম্যাডাম নামবেন, সাধারণ ধর কেউ। ড্রাইভারের সিট থেকে শম্ভু নেমে আসে। গাড়ির পেছনের দরজা খোলা। প্রিয়া নামে। পরনে সাদার ওপর গোল্ডেন কাজ করা ডিজাইনার শাড়ি, চোখে বিদেশি রোজ চশমা, হাতে দামি ভ্যানিটি ব্যাগ। সে নামতেই নাকে রুমাল চাপা দেয়। তার বাড়ি এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে বিধাননগরে, কিন্তু সে আত্মীয়ের বাড়ি এসেছে যেন কোনো যুদ্ধক্ষেত্রে। উফ গড, শম্ভু কাকা, তোমাকে কতবার বলেছি এসিটা ফুল স্পিডে রাখতে। নামার সাথে সাথে আমার মনে হচ্ছে যেন ফার্নাসে ঢুকে গেলাম। আর এই জায়গাটায় এত ধুলো কেন? এটা কি জল ছেটাতে পারে না? আমার স্ক্রিনটা পুরো ড্যামেজ হয়ে যাবে। রিঙ্কুটাও যে কি করে না, নিজের বার্থডে আর এঙ্গেজমেন্ট দুটোই একসাথে করছে, অথচ বাড়িটার এই অবস্থা। আসুন আসুন দিদিমণি। আরে কি করব বলুন, এই লেবারগুলো একদম কথা শোনে না। এই রাজু, হাঁ করে মেম সাহেবের মুখের দিকে তাকিয়ে আছিস কেন? বালতি করে জল এনে ছিটিয়ে দে, ম্যাডামের ধুলো লাগছে। থাক বিমল কাকা, এখন জল ছেটালে কাদা হয়ে যাবে, আমার নতুন হিলটা নষ্ট হবে। তোমরা জাস্ট রাস্তাটা ক্লিয়ার করো। আর শোনো, টুম্পা কোথায়? ও কি এখনো পার্লার থেকে ফেরেনি? আমার ডিজাইনার লেহেঙ্গাটা ফিটিংস দেখতে হবে তো। টুম্পা দিদিমণি ও তো ওপারেই আছেন, আপনি যান। এই রাজু, তুই ম্যাডামের ব্যাগগুলো গাড়ি থেকে নামিয়ে ভেতরে দিয়ে আয়। সাবধান, দামি জিনিসপত্র আছে। না না, ওকে ধরতে হবে না, ওর হাত ভর্তি নোংরা। ও ধরলে আমার লুইভূত ব্যাগে দাগ পড়ে যাবে। শম্ভু কাকা, তুমি নিয়ে এসো, আমি এগোচ্ছি। দাগ তো কাপড়ে লাগলে ধোয়া যায় ম্যাডাম, কিন্তু মানুষের মনে দাগ লাগলে সেটা সহজে যায় না। এক্সকিউজ মি, তুমি কিছু বললে? না ম্যাডাম, আমি বলেছিলাম যে ব্যাগটা ভারী তো, তাই শম্ভু কাকুর কষ্ট হবে।
আমি মাথায় করে দিয়ে আসতাম। তোমাকেও জ্ঞান দিতে হবে না, আর শম্ভু কাকার কষ্ট নিয়েও ভাবতে হবে না। নিজের কাজ করো, যত সব। প্রিয়া বিরক্তি নিয়ে গেট দিয়ে ভেতরে ঢোকার জন্য পা বাড়ায়। রাজু এক দৃষ্টে তাকিয়ে থাকে। হ্যাঁ, 13 বছর আগে এই মেয়েটাই আমার সাইকেলের পেছনে বসার জন্য বায়না করতো, কিন্তু আজ সে আমাকে চিনলও না, উল্টে অপমান করলো। গেটের রাস্তাটা এবড়ো কেবড়ো, ইট সোলিং করা, তার উপর ডেকোরেশনের বাঁশের টুকরো পড়ে আছে। প্রিয়া ফোনের স্ক্রিনে তাকাতে তাকাতে হনন করে হাঁটছিল। হঠাৎ তার জুতোর পেন্সিল হিলটা দুটো ইটের মাঝখানের ফাঁকে বাজেভাবে আটকে যায়। আউচ! উফ, কি হলো এটা? সিট। প্রিয়া ডাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ার উপক্রম হয়। তার হাতের ফোনটা ছিটকে ঘাসের উপর পড়ে। সে কোনো মতে পিলারে হাত দিয়ে নিজেকে আটকায়, কিন্তু গোড়ালিটা মচকে যায়। হিলটা এমনভাবে আটকেছে যে সে পা নাড়াতে পারছে না। কেউ আছো? হেল্প! আমার হিলটা স্টাক হয়ে গেছে। বিমল কাকা, শম্ভু কাকা। বিমল ম্যানেজার তখন অন্যদিকে মিস্ত্রিদের ধমকাচ্ছে, আর শম্ভু গাড়ির ডিকির ভেতর ঢুকে লাগেজ বের করছে। কেউ শুনতে পায় না। রাজু গেটের পাশেই দাঁড়িয়েছিল। সে হাতে ধরা ঝাড়ুটা ফেলে দিয়ে ধীর পায়ে এগিয়ে আসে। নড়াচড়া করবেন না ম্যাডাম, হিলটা ভেঙে যাবে। আরে তুমি ডাকো কাউকে, দাঁড়িয়ে দেখছো কি? উফ, কি ব্যথা! চেঁচামেচি করলে ব্যথা কমবে না, পাটা একটু আলগা রাখুন, আমি দেখছি। এই খবরদার, ডোন্ট টাচ মি। তোমার ওই নোংরা হাতে আমার পায়ে হাত দেবে না। আরে ম্যাড, আমি কাউকে ডাকতে বললাম তোমায়। ততক্ষণ কি এক পায়ে বকের মতো দাঁড়িয়ে থাকবেন? আর কেউ তো শুনতেই পাচ্ছে না। গরিবের হাত নোংরা হতে পারে ম্যাডাম, কিন্তু ছোঁয়াটা খারাপ নয়, বিশ্বাস রাখুন। প্রিয়ার আপত্তি করার আগেই রাজু হাঁটু গেড়ে বসে পড়ে প্রিয়ার পায়ের কাছে। প্রিয়া শিউরে ওঠে। সে পা সরিয়ে নিতে চায়, কিন্তু ব্যথায় পারে না। রাজু তার তেলকালি মাখা হাত দিয়ে খুব আলতো করে প্রিয়ার গোড়ালিটা ধরে। প্রিয়ার মনে হয় যেন একটা ইলেকট্রনিক শক লাগলো। এই স্পর্শ এত কর্কশ অথচ এত যত্নশীল। তুমি তুমি কিন্তু লিমিট ক্রস করছো। ছাড় বলছি। লিমিট তো আপনারা ক্রস করেন ম্যাডাম, যখন আমাদের মানুষ বলে মনে করেন না। একটু সহ্য করুন, হিলটা ইটের খুব গভীরে ঢুকে গেছে। রাজু অত্যন্ত দক্ষ হাতে জুতোর হিলটা ইটের ফাঁক থেকে মোচড় দিয়ে বের করে আনে। তারপর সে নিজের গামছা দিয়ে প্রিয়ার জুতোয় লেগে থাকা সামান্য ধুলোটা মুছে দেয়। প্রিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। একটা সামান্য লেবার যার গায়ে ঘামের গন্ধ, সে কিনা তার জুতো পরিষ্কার করে দিচ্ছে। হয়ে গেছে, এবার সাবধানে হাঁটবেন, আর ফোনের দিকে তাকিয়ে হাঁটবেন না, রাস্তা দেখে হাঁটবেন। থ্যাঙ্কস, কিন্তু তোমাকে জ্ঞান দিতে কে বলেছে? আমার জুতোটা যে তুমি টাচ করলে, ওটা স্যানিটাইজ করতে হবে এখন। কত জীবাণু আছে কে জানে। জীবাণু তো ধুলায় থাকে না ম্যাডাম, থাকে মানুষের চিন্তা ভাবনায়। মাটিতে পা রেখে চলবেন, আকাশ বা নিজের অহংকার দুটোর দিকে তাকিয়ে হাঁটলে হোঁচট খেতেই হয়। তখন আমাদের মতো ধুলোমাখা লোকেরাই কিন্তু ধরতে আসে। আপনাদের দামি পারফিউম লাগানো লোকেরা তখন গাড়ির কাজ তুলে বসে থাকে। কি বললে? তুমি আমাকে ইনসাল্ট করছো? জানো আমি কে? আমি চাইলে এক্ষুনি তোমাকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। একটা সামান্য ডেকোরেশন মিস্ত্রি হয়ে এত বড় বড় কথা। নাম কি তোমার? রাজু, সবাই এই নামে চেনে। নাম জেনে কি করবেন? পুলিশে দেবেন? দিতে পারেন, তবে আমি তো আপনার উপকারই করলাম। উপকার করেছো বলে কি মাথায় উঠে নাচবে? তোমার মতো ছেলেদের আমি চিনি, সাহায্যের নাম করে মেয়েদের গায়ে হাত দেওয়ার ধান্দা। চিপ মেন্টালিটি। মেন্টালিটি চিপ নয় ম্যাডাম, আপনাদের দেখার চশমাটা ঝাপসা। আমি যাই, কাজ আছে। ওস্তাদ আবার গালমন্দ করবে। রাজু আর এক মুহূর্তও দাঁড়ায় না। সে মাটির দিকে তাকিয়ে নিজের কাজে ফিরে যায়। প্রিয়া অপমানে আর বিস্ময়ে কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকে। তার বুকের ভেতরটা কেমন যেন ধক করে ওঠে। ছেলেটার চোখের দিকে তাকিয়ে সে কথা বলতে পারছিল না। ওই কালো চোখের মণি দুটো বড় চেনা। 13 বছর আগে ঠিক এমন একজোড়া চোখ তাকে শেষবার স্টেশনে দেখেছিল। কি অদ্ভুত ছেলেটা! এত দিমাগ কিসের ওর? লেবার ক্লাস,
অথচ কথা বলে যেন রাজকুমারদের মতো। কিন্তু ওর ছোঁয়াটা কেন এত চেনা লাগলো? ধুর প্রিয়া, তুই পাগল হয়ে গেছিস। কোথায় ছিল মিন্টুদা, আর কোথায় এই রাস্তার ডেকোরেশন মিস্ত্রি? এতক্ষণও যদি কেউ বুঝতে না পারেন তাহলে ছোট করে পরিচয় করিয়ে দিই। এই হলো আমাদের আজকের গল্পের নায়ক রাজু। অবশ্য এটা তার ছদ্ম নাম। আসল নাম হলো মিন্টু। সে একজন সিবিআই অফিসার। 13 বছর পর সে তার নিজের বাড়িতে এসেছে ডেকোরেশনের ছদ্মবেশে। কারণ তার ছোট ভাই রিঙ্কুর জন্মদিন, সাথে এঙ্গেজমেন্ট। আর একটু আগে যে মেয়েটির অহংকার দেখলেন, সেই হলো গল্পের নায়িকা প্রিয়া, যে ছিল মিন্টুর একমাত্র খেলার সাথী। 13 বছর আগে মিন্টু গিয়েছিল মুম্বাই কাজ করতে। বাড়ির সবাই ধরে নিয়েছে সে আর এই পৃথিবীতে নেই। বাকি সব গল্পে জুড়ে থাকলে বুঝতে পারবেন। চলুন এবার গল্পে ফিরি। দুপুর গড়িয়েছে। বাড়ির ড্রয়িং রুমে এখন পিনপতর নিস্তব্ধতা। সবাই খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে। বিশাল হলঘর। সোফায় বসে আছেন গৃহকর্তা ও মিন্টুর বাবা হারাধন বাবু এবং তার ছোট ছেলে রিঙ্কু। টেবিলের ওপর কিছু ফাইলের স্তূপ আর নোট গোনার মেশিন। রাজু একটা মই আর বালতি নিয়ে ঘরে ঢোকে। হারাধন বিরক্ত হয়ে বলেন, আবার কে রে? এখন কাজের সময় ঢুকলি কেন? আজ্ঞে বাবু, আমি রাজু, ডেকোরেশনের লোক। ম্যানেজার বাবু বললেন ঝাড়বাতিটা খুব নোংরা হয়ে আসে, সন্ধ্যার পার্টির আগে পরিষ্কার করে দিতে, তাই এলাম। আরে বাবা, এই সময় কেন? দেখছিস না আমরা কথা বলছি? পরে আয়। আহা থাক না রিঙ্কু, ও তো লেবার, ও আমাদের কথার কি বুঝবে? তাছাড়া ঝাড়বাতিটা সত্যি নোংরা। এ রাজু, যা করো তাড়াতাড়ি কর, শব্দ করবি না একদম। জি বাবু, একদম শব্দ হবে না। রাজু মই বেয়ে ওপরে ওঠে। সে ঝাড়বাতির কাজ মুছতে শুরু করে, কিন্তু তার কান খাড়া নিচের দিকে। তার হাতঘড়ির ডায়ালের নিচে লুকানো ক্যামেরাটা সে চালু করে দেয়। রিঙ্কু আর হারাধন বাবু নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলতে শুরু করেন। বাবা, ভৈরব শেঠ ফোন করেছিলেন একটু আগে। উনি কনফার্ম করলেন যে মালটা আজ রাতেই নেপাল বর্ডার ক্রস করে এখানে ঢুকবে। কিন্তু আমার খুব ভয় করছে বাবা। কিসের ভয়? তুই কি ছোট বাচ্চা? আমরা কি এ কাজ প্রথম করতেছি? না, কিন্তু এবারের কনসাইনমেন্টটা অনেক বড়, প্রায় 50 কেজি সোনা আর ড্রাগস। সিবিআই যদি খবর পায়, শুনেছি দিল্লি থেকে নতুন এক অফিসার এসেছে, খুব কড়া। আরে রাখ তোরা অফিসার, টাকা দিয়ে সবাইকে কেনা চায়। বর্ডারের বিএসএফ থেকে শুরু করে লোকাল থানার ওসি সবাই আমার পকেটে। আজকের পার্টিটা তো শুধু একটা কভার, আসল ডিল হবে কেক কাটার সময়। গিফটের ওই বড় লাল বাক্সগুলো মনে আছে তো? হ্যাঁ বাবা, ওগুলোর তলাশ ফলস কম্পার্টমেন্ট করা আছে। উপরে দামি শাড়ি থাকবে, নিচে মাল। কাস্টমস ভাববে রিলেটিভদের গিফট। একদম ঠিক। ভৈরব শেঠ নিজে আসবে আজ। ডিলটা হয়ে গেলে আমাদের কনস্ট্রাকশন কোম্পানিকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। আমরা দুর্গাপুরের রাজা হয়ে যাব। রাজা হওয়ার স্বপ্নে তোমরা অন্ধ হয়ে গেছো বাবা। তোমরা জানো না, তোমরা আসলে ভৈরব শেঠের হাতের পুতুল। আজ রাতে আমি এই পুতুল নাচ বন্ধ করব। এই রাজু, তুই ওখানে মূর্তির মতো দাঁড়িয়ে কি করছিস? হাত চলছে না কেন? আমাদের কথা শুনছিস নাকি? আগে না ছোটবাবু, এই কাজটা একটা দাগ লেগেছে তো, তাই ঘষে তুলছিলাম। গ্রাম থেকে এসেছি, এমন দামি জিনিস তো বাপের জন্মে দেখিনি, তাই একটু সাবধানে করছি। হ্যাঁ, দেখবি কি করে। এসব দেখার যোগ্যতা তোদের নেই। তাড়াতাড়ি শেষ করে বিদায় হ। আর শোন, যাওয়ার সময় পেছনের দরজা দিয়ে বেরোবি, মেন হল দিয়ে ঘুরঘুর করবি না। আমার গেস্টরা আসতে শুরু করবে একটু পরেই। জি হুজুর, হয়ে গেছে। আর রাজু নামার আগে খুব সন্তর্পণে পকেট থেকে একটা কালো চুইংগামের মতো দেখতে ছোট্ট ডিভাইস বের করে। সেটা সে ঝাড়বাতির মেটাল প্লেটের আড়ালে আটকে দেয়। এটা একটা হাই ফ্রিকোয়েন্সি লিসেনিং ডিভাইস। এবার বাবা আর ভাইয়ের সব ষড়যন্ত্র তার কানে পৌঁছাবে। বাবা, প্রিয়া দিদি এসেছে। ও কিন্তু খুব চালাক। জার্নালিস্টদের সাথে ওর ওঠা বসা আছে। ও যদি কিছু সন্দেহ করে। প্রিয়া, ও তো নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে। ফ্যাশন পার্টি আর ডিজাইন ওসব নিয়ে মাথা ঘামাস না।
শুধু খেয়াল রাখবি ও যেন স্টার রুমের দিকে না যায়। প্রিয়া স্টোররুমে যাবে না বাবা, কিন্তু আমি যাব। আজ রাতে তোমাদের এই সোনার সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এরপর রাজু বেরিয়ে আসে। ওস্তাদের হুকুমে আরও বিভিন্ন কাজ সারে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। পিছনের বাগানে এক কোণে একটা মার্বেল পাথরের বেঞ্চে বসে আছে প্রিয়া। তার হাতে কফির মগ, কিন্তু তাতে চুমুক দিচ্ছে না। তার কোলের ওপর খোলা একটা স্কেচবুক। সে আনমনে পেন্সিল দিয়ে একটা স্কেচ করছে। রাজু কাঁধে মই আর হাতে তারের কুণ্ডলি নিয়ে বাগানের পথ দিয়ে যাচ্ছিল। প্রিয়াকে দেখে সে থমকে দাঁড়ায়। প্রিয়া স্কেচবুকের দিকে তাকিয়ে বিড়বিড় করছে। নাকটা কি এমন ছিল? না, আর একটু টিকালো ছিল। আর চোখ দুটো খুব অভিমানী। ছবিটা ভালো হয়েছে ম্যাডাম, কিন্তু চুলের স্টাইলটা একটু ব্যাকটেডেড হয়ে গেছে। এখন আর কেউ ওভাবে চুল আঁচড়ায় না। প্রিয়া চমকে ওঠে। সে এতটাই মগ্ন ছিল যে রাজুর পায়ের শব্দ পায়নি। সে দ্রুত কেসবুকটা বন্ধ করতে চায়, কিন্তু রাজু এগিয়ে এসে মইটা নামিয়ে রাখে। তুই আবার তুমি? তোমাকে না বললাম আমার সামনে আসবে না? এখানে কি করছো? আড়ি পেতে আমার কথা শুনছিলে? আড়ি পাতবো কেন? আমি তো তারের লাইন চেক করতে এসেছি। বাগানে টুনি লাইট লাগাতে হবে। তা কার ছবি ওটা? বয়ফ্রেন্ড নাকি সিনেমার হিরো? শাট আপ! একদম বাজে কথা বকবে না। এটা আমার পার্সোনাল ম্যাটার। তোমার মতো অশিক্ষিত লোক এসব বুঝবে না। যাও এখান থেকে। ঠিকই বলেছেন, আমরা ইট বালি বুঝি, আর্ট বুঝি না। কিন্তু একটা কথা বলি, ছবিটা যার মুখ আঁকছেন তাকে আমি যেন কোথাও দেখেছি। তুমি দেখেছো? ইম্পসিবল। ও তো 13 বছর আগে এই শহর ছেড়ে চলে গেছে। তুমি কি করে দেখবে? মানুষের মুখ বদলায় ম্যাডাম, কিন্তু চোখের চাউনি বদলায় না। এই ছেলেটার চোখে একটা জেদ আছে। মনে হচ্ছে ও কিছু একটা প্রমাণ করতে চায়। কে ও? ও আমার মিন্টুদা, আমার কাজিন, এই বাড়ির বড় ছেলে। কিন্তু ও এখন আর আমাদের কেউ না। ও একটা চোর। চোর? দেখে তো মনে হয় না। এমন নিষ্পাপ চেহারার ছেলে চুরি করবে? চেহারা দেখে কি মানুষ চেনা যায়? ও আমাদের সবার বিশ্বাস ভেঙেছে। আমার কাকুমণি, মানে ওর বাবা, ওকে নিজের হাতে পুলিশে দিতে চেয়েছিলেন। ও ভয়ে পালিয়েছে। জানো, আমি তখন খুব ছোট ছিলাম। ও আমাকে প্রমিস করেছিল বড় হয়ে আমাকে ঘুড়ি ওড়ানো শেখাবে। আমাকে বলেছিল আকাশের সব তারা পেরে আনবে। কিন্তু যেদিন ও চলে গেল, সেদিন ও একবারও আমার দিকে তাকায়নি। মানে, আমি ওকে রেলওয়ে স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়েছিলাম। ট্রেনে ওঠার পর সে একবারও আমার দিকে তাকায়নি। হয়তো তাকালে আর যেতে পারতো না। হয়তো ওর খুব কষ্ট হচ্ছিল, তাই আপনার দিকে তাকায়নি। কষ্ট? ওর কিসের কষ্ট? ও তো বাবার সিন্দুক থেকে টাকা আর মায়ের গহনা চুরি করে পালিয়েছে। আমি সেদিন ছাদে দাঁড়িয়েছিলাম। ও নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল। আমি ডাকলাম, মিন্টুদা যেও না। ও শুনল না। ও চলে গেল। আমি পিছু পিছু গিয়েছিলাম স্টেশন পর্যন্ত। তারপর থেকে আমি আর কাউকে বিশ্বাস করি না। সব ছেলেরা এক স্বার্থপর। আর যদি সে চুরি না করে থাকে, যদি তাকে ফাঁসানো হয়ে থাকে? কে ফাঁসাবে? কেন ফাঁসাবে? নিজের বাবা কি ছেলেকে চোর অপবাদ দেয়? তুমি জানো না ও চলে যাওয়ার পর এই বাড়ির কি অবস্থা হয়েছিল? কাকিমণি, মানে ওর মা, মাসের পর মাস কাঁদে। বাবা ছেলের নাম মুখে আনে না। আর একটা সুখের সংসার শ্মশান হয়ে গেছে শুধু তার জন্য। আমি ওকে ঘৃণা করি রাজু। আই হেট হিম। প্রিয়ার গলা ধরে আসে। চোখের জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। রাজুর খুব ইচ্ছে করে এক্ষুনি প্রিয়ার চোখের জল মুছিয়ে দিয়ে বলতে, আমি চুরি করিনি প্রিয়া। আমি বাবার পাপের সাক্ষী ছিলাম বলে বাবা আমাকে তাড়াতে চেয়েছিল। আমি নিজেকে চোর সাজিয়েছি যাতে বাবাকে জেলের ঘানি টানতে না হয়। কিন্তু সে চুপ করে থাকে। কান্না থামান ম্যাডাম। চোখের জল ফেললে মেকআপ নষ্ট হয়ে যাবে। আর ঘৃণা তো তাকেই করা যায় যাকে একসময় খুব ভালোবাসা হতো। আপনি এখনও তাকে ভালোবাসেন, তাই তার ছবি আঁকছেন। একদম ফিলোসফি ছাড়বে না। আমি ওকে ভালোবাসি না। আমি শুধু জানতে চাই ও কেন এমনটা করলো। যদি কখনো দেখা পাই,
আমি ওর কলার ধরে জিজ্ঞেস করব কেন সে আমাকে ছেড়ে চলে গেল। আমার কি দোষ ছিল? ওকে কাছে পেলে গলা টিপে মেরে ফেলতাম আমি, কিন্তু পাবো কোথায়? সে তো হারিয়ে গেছে। এখন সবার বিশ্বাস হয়তো আবারও কোনো চুরি করতে গিয়ে ধরা পড়ে জেলে আছে, আর না হয় কেউ তাকে মেরে ফেলেছে। কিন্তু সত্যি বলতে আমি তাকে এখনো মিস করি। আমার রাজুদার মতো কেউ নেই, শুধু ওই একজনই ছিল। কিন্তু আমার মনের সব কথা সে নিজে থেকেই বুঝে যেত। হয়তো সেই দিন খুব তাড়াতাড়ি আসবে। হয়তো সে আপনার আশেপাশেই আছে, শুধু ছদ্মবেশে। মানে তুমি কি বলতে চাইছো? কিছু না, অন্ধকার হয়ে আসছে, আমি কাজটা সেরে ফেলি। আপনি ভেতরে যান, ঠান্ডা লেগে যাবে। রাজু মইটা কাঁধে তুলে নেয়। প্রিয়া একদৃষ্টে রাজুর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। এই মিস্ত্রি ছেলেটার কথাগুলো এত কেন গভীর? কেন ওর গলার স্বরে মিন্টুদার প্রতিধ্বনি পাওয়া যায়? প্রিয়া নিজের স্কেচবুকটা খোলে। আসলে সে এই ছবি আঁকার কাজটা মিন্টু চলে যাওয়ার পর থেকেই করে আসছে। তাকে সে এইভাবে দেখে দেখে নিজের মনকে সান্ত্বনা দেয়। আজকের আঁকা ছবিটার দিকে তাকিয়ে সে বিড়বিড় করে, তুমি ঠিক বলেছ রাজু, আমি এখনো উত্তরের অপেক্ষায় আছি, আর এই উত্তর আমাকে পেতেই হবে। রাজু অন্ধকারের মধ্যে মিশে যায়। তার মিশন শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। খুব তাড়াতাড়ি মুখোশ খুলবে, কিন্তু কার? বাবার নাকি ছেলের? পরের দিন সকাল 11টা। বাড়িতে আজ পুজোর আয়োজন। রিঙ্কুর জন্মদিনের মঙ্গলাচরণ। নিচতলায় শাক আর উলুধ্বনি শোনা যাচ্ছে। দোতলায় গেস্ট রুমে প্রিয়া একটা নীল রঙের বেনারসি শাড়ি পরার চেষ্টা করছে। শাড়িটা খুব ভারী আর কুচিগুলো কিছুতেই ঠিকমতো সেট হচ্ছে না। ঘরে অন্য কেউ নেই, সবাই নিচে ব্যস্ত। প্রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে বিরক্তিতে নিজের চুল ছিটছে। উফ, মাঝে কেন জোর করে এই শাড়িটা দিল? টুম্পা, ও টুম্পা, একটু এদিকে আয় না প্লিজ। কুচিটা জাস্ট ধরে দে। ধুর, কেউ শুনতেই পাচ্ছে না। ওই প্লেটসগুলো কিছুতেই সমান হচ্ছে না, সমান থাকছে না। এখন আমি নিচে যাব কি করে? জানালার ওপাশে একটা মই লাগানো। মিন্টু অর্থাৎ রাজু মইয়ের উপর দাঁড়িয়ে প্যান্ডেলের নীল আর সাদা কাপড়গুলো জানালার কার্নিশে পেরেক দিয়ে আটকাচ্ছিল। কাছে জানালার ভেতর দিয়ে এসে প্রিয়াকে দেখছে। প্রিয়ার এই অস্থিরতা তার খুব চেনা। ছোটবেলাতেও ফ্রক পরার সময় প্রিয়া এমন ছটপট করত। মিন্টু কাজ থামিয়ে জানালার কাছে টোকা দেয়। তুমি তুমি ওখানে কি করছো? দিচ্ছ কেন, অসভ্য কোথাকার? ওকে দিচ্ছি না ম্যাডাম, পেরেক পুঁতছি। কাঁচটা স্বচ্ছ, তাই চোখ চলে গেল। খুব বিপদে পড়েছেন মনে হচ্ছে। তাতে তোমার কি? তুমি নিজের কাজ করো। যাও, সব ফালতু লোক প্রাইভেসি বলে কিছু বোঝে না। প্রাইভেসি তো আছে ম্যাডাম, কিন্তু সেফটি পিন নেই আপনার কাছে। শাড়ির আঁচলটা বারবার খসে পড়ছে, আর আপনি ওটা সামলাতে গিয়ে ঘেমে যাচ্ছেন। তুমি জানো না, একদম কথা বলবে না। আমার কাছে পিন আছে, কিন্তু ওটা ছোট, আটকে থাকছে না। বেনারসিতে ছোট্ট পিন কাজ করে না ম্যাডাম, ওটার জন্য বড় আর মজবুত পিন লাগে। দাঁড়ান। রাজু তার বুক পকেট থেকে একটা বড় চকচকে সেফটি পিন বের করে। ডেকোরেশনের কাজে এমন পিন তাদের সবসময় লাগে। সে জানালার কাজটা সরাতে ইশারা করে। প্রিয়া দ্বিধা করে, তার এখন পিনটা খুব দরকার, কিন্তু এই লেবার ছেলেটার কাছ থেকে নিতে তার ইগোতে লাগছে। শেষমেশ অগত্যা সে জানালার সিটকিনিটা খুলে কাজটা একটু সরায়। দাও, ছুঁড়ে দাও ওখান থেকে। ছুটলে তো হারিয়ে যাবে ম্যাডাম, হাত বাড়ান। প্রিয়া জানালার গ্রিলের ফাঁক দিয়ে তার ফর্সা হাতটা বাড়িয়ে দেয়। রাজু পিনটা প্রিয়ার হাতের তালুতে রাখতে যায়। ঠিক সেই মুহূর্তে রাজুর খসখসে কড়া পড়া আঙুল প্রিয়ার নরম আঙুল স্পর্শ করে। প্রিয়া বিদ্যুৎ পৃষ্ঠের মতো হাতটা টানতে গিয়েও টানল না। এই স্পর্শে কোনো অসভ্যতা নেই, আছে অদ্ভুত এক নীরবতা। প্রিয়া রাজুর চোখের দিকে তাকায়। তুমি শাড়ি পরার ডিটেলস এত জানলে কি করে? মুম্বাইয়ে কিছুদিন দর্জির কাজও করতাম ম্যাডাম, পেটের দায়ে সব শিখতে হয়। লেডিস টেইলার্সে হুক লাগাতাম, ফলস পাড় বসাতাম। শাড়ির মেজাজ আমি বুঝি। ওটা খুব অভিমানী পোশাক, ঠিক মতো আদর না করলে গায়ে বসে না। শাড়ি অভিমানী?
তুমি কি অদ্ভুত সব কথা বলো। দেখে মনে হয় না তুমি শুধু ক্লাস 5 পাস। পাস তো অনেক কিছুই করেছি ম্যাডাম, শুধু ভাগ্যটাই পাস করতে পারিনি। নিন, পিনটা নিন। আর শাড়ির প্লিটগুলো বাঁ দিকে চেপে ধরবেন, ডান দিকে নয়, তাহলেই সোজা থাকবে। থ্যাঙ্কস। কিন্তু তোমার নাম যেন কি বলেছিলে? সবাই রাজু বলে। সবাই যা বলে তা তো ডাকনাম। তোমার আসল নাম কি? দলিলে বা আধার কার্ডে কি আছে? গরিবের নাম বদলায় ম্যাডাম, কপাল বদলায় না। আসল নাম জেনে কি করবেন? নামের ভারে তো আর মানুষ চেনা যায় না। কাজ মিটে গেলে রাজুকে ভুলে যাবেন। তুমি সব কথার প্যাঁচালো উত্তর দাও কেন? স্ট্রেট কথা বলতে পারো না? সোজা কথা বললে তো আপনারা বিশ্বাস করেন না। যেমন 13 বছর আগে কেউ একজন সোজা কথা বলেছিল, কিন্তু কেউ বিশ্বাস করেনি। আবার আবার তুমি সেই কথা তুলছো? তুমি কি মিন্টুদার কথা জানো? তুমি কে বলো তো? তুমি কি ওকে চেনো? আমি শুধু আপনাদের বাড়ি রং করতে এসেছি ম্যাডাম, ইতিহাস ঘাঁটতে আসিনি। আর 13 বছর আগের এই কথাগুলো তো আপনি গতকাল সন্ধ্যায় বাগানে বলেছিলেন, তাই বললাম। পিনটা লাগান, নিচে সবাই আপনার জন্য অপেক্ষা করছি। রাজু মই বিয়ে তত্তর করে নিচে নেমে যায়। প্রিয়া জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। তার হাতে ধরা সেফটি পিনটা তখনও উষ্ণ। ছেলেটার কথাগুলো তীরের মতো বিঁধছে। প্রিয়ার মনে সন্দেহ দানা বাঁধছে। এই রাজু সাধারণ মিস্ত্রি নয়। এর হাঁটা চলা, এর তাকানো আর ওই গলার স্বর, সবকিছুর মধ্যে একটা রহস্য আছে। মুম্বাই? মিন্টুদাও তো মুম্বাই গিয়েছিল বলে শুনেছিলাম। না না প্রিয়া, ইম্পসিবল। কিন্তু এই রাজুর হাতের স্পর্শটা কেন তো আপন লাগলো? প্রিয়া আর কিছু না ভেবে নিচে চলে যায়। দুপুর 3টে। পুজোর হুল্লোড় একটু কমেছে। প্রিয়াকে তার কাকিমা মানে মিন্টুর মা স্টোর রুম থেকে কিছু পেতলের প্রদীপ বের করে আনতে বলেছেন। স্টোর রুমটা বাড়ির পেছনের দিকে, একটু অন্ধকার আর ধুলো মাখা। প্রিয়া শাড়ির আঁচল কোমরে গুজে স্টোর রুমে ঢোকে। ঘর ভর্তি পুরনো ট্রাঙ্ক, ভাঙা আসবাবপত্র আর ডেকোরেশনের জিনিস। উফ, কি অন্ধকার আর ভ্যাপসা গন্ধ। মাছি ভনভন করছে। প্রদীপগুলো কোথায় যে রাখলো কাকিমণি? ঘরের কোণে মিন্টু মেন সুইচ বোর্ডের ফিউজ চেক করছিল। বিকেলের অনুষ্ঠানের জন্য হেভি লোড নিতে হবে, তাই সেই লাইনগুলো ঠিক করছে। প্রিয়া তাকে খেয়াল করেনি। প্রিয়া একটা সেলফের দিকে হাত বাড়ায়। এই তো মনে হচ্ছে। হঠাৎ ঝপ করে লোডশেডিং। পুরো স্টোর রুম ঘুটঘুটে অন্ধকার। প্রিয়া চমকে ওঠে। সে অন্ধকারে দিক ভুল করে পেছাতে গিয়ে একটা টুলে হোঁচট খায়। মাগো! প্রিয়া পড়ে যাওয়ার আগেই একজোড়া শক্ত হাত তাকে শূন্যে লুফে নেয়। অন্ধকারে প্রিয়া অনুভব করে সে কারো বুকের ওপর হুমড়ি খেয়ে পড়েছে। লোকটার গায়ের গন্ধে ঘাম আর সস্তা বিড়ির গন্ধ নেই, আছে একটা অদ্ভুত পরিচিত সুবাস, চন্দন আর বারুদের মিশ্রণ। মিন্টু প্রিয়াকে ধরে রেখেছে। তার এক হাত প্রিয়ার কোমরে, অন্য হাত পিঠে। দুজনের নিঃশ্বাস মিশে যাচ্ছে। কে কে ওখানে? আমাকে ছাড়ো। ছাড়লে তো পড়ে যাবেন, যেমন 13 বছর আগে কেউ পড়ে গিয়েছিল। প্রিয়ার শরীর জমে যায়। এই লাইনটা, ঠিক এই কথাটা মিন্টুদা বলেছিল যেদিন প্রিয়া সাইকেল থেকে পড়ে যাচ্ছিল ছোটবেলায়। প্রিয়া অন্ধকারের মধ্যেই হাত বাড়িয়ে লোকটার কলার খপ করে চেপে ধরে। কে তুমি? সত্যি বলো, তুমি রাজু নও? তুমি অন্য কেউ। এই কথাটা তুমি জানলে কি করে? এটা শুধু আমি আর মিন্টুদা জানতাম। তুমি কি মিন্টুদা? ম্যাডাম, আমি রাজু। কারণ চলে গেছি, আপনি পড়ে যাচ্ছিলেন তাই ধরলাম। মিন্টুকে আমি জানি না, ছাড়ুন। কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হবে। মিথ্যে কথা। তোমার গলার স্বর এখন অন্যরকম লাগছিল। তুমি নাটক করছো আমার সাথে। আজ আমি তোমার মুখোশ খুলবই। মোবাইলের টর্চটা জ্বালাও। আমার কাছে মোবাইল নেই ম্যাডাম, আর মুখোশ তো বড় লোকরা পরে। আমরা তো মুখ লুকাতেই ব্যস্ত থাকি। ছাড়ুন, মেন সুইচটা দেখতে দিন। ঠিক সেই মুহূর্তে জেনারেটর চালু হয়। দপ করে স্টোর রুমের লাইট জ্বলে ওঠে। প্রিয়া চোখ পিটপিট করে তাকায়। দেখে রাজু তার থেকে 3 হাত দূরে ফিউজ বক্সের সামনে দাঁড়িয়ে স্ক্রুড্রাইভার ঘোরাচ্ছে, যেন কিছুই হয়নি। প্রিয়া বিভ্রান্ত হয়ে নিজের দিকে তাকায়। সে কি ভুল শুনল? তুমি তুমি এত দূরে কি করে গেলে?
এই তো আমাকে ধরেছিলে। আমি তো ফিউজ বাঁধছিলাম ম্যাম। আপনি বোধহয় ভয় পেয়ে কাউকে জড়িয়ে ধরেছিলেন, ভেবে ভুল করেছেন। অন্ধকারে হ্যালুসিনেশন হয়। প্রদীপগুলো ওই উপরের তাকে আছে, নামিয়ে দেব? আমাকে পাগল প্রতিপন্ন করার চেষ্টা করবে না। আমি স্পষ্ট শুনেছি তুমি কি বলেছ। তুমি বলেছিলে 13 বছর আগে কেউ পড়ে গিয়েছিল। এটা তুমি কোত্থেকে জানলে? ওটা তো গ্রামের প্রবাদ ম্যাডাম। কেউ পড়ে গেলে আমরা বলি। আপনারা হয়তো অন্য কোনো স্মৃতি মিলিয়ে ফেলছেন। নিন আপনার প্রদীপ। রাজু একটা টুল দিয়ে ওপর থেকে প্রদীপের বাক্সটা নামিয়ে প্রিয়ার সামনে রাখে। প্রিয়া রাজুর চোখের দিকে তাকায়। সে শান্ত গভীর চোখ, সেখানে কোনো চুরির গ্লানি নেই, আছে এক সমুদ্র রহস্য। আমি জানি তুমি কিছু লুকাচ্ছ রাজু, আর আমি সেটা খুঁজে বের করব। তুমি আজ বাড়ি থেকে বেরোতে পারবে না। আমি গেটে বলে দেব তোমাকে যেন চেক করা হয়। চেক তো পুলিশ করে ম্যাডাম। আপনি কি পুলিশ? যান, পূজায় বসুন গিয়ে, মন শান্ত হবে। প্রিয়া বাক্সটা নিয়ে রাগে গদগদ করতে করতে বেরিয়ে যায়। মিন্টু দীর্ঘশ্বাস ফেলে। সে নিজের কলারটা ঠিক করে। তার হার্টবিট এখনও দ্রুত চলছে। প্রিয়ার এত কাছে আসাটা তার মিশনের জন্য বিপজ্জনক, কিন্তু মনের জন্য এক অদ্ভুত শান্তি। সন্ধ্যা 7টা। বাড়িটা আলোয় ঝলমল করছে। বাইরে সানাই বাজছে। গেস্টরা আসতে শুরু করেছে। মিন্টু এখন মেন গেটের ডিউটি ছেড়ে পেছনের বারান্দায় বাসন মাজার জায়গায় কাজ তদারকি করছিল। হঠাৎ হারাধন বাবু তাকে ডাকেন। এ রাজু, এদিকে আয়। জি বাবু, বলুন। আমার বেডরুমের খাটের তলায় একটা পুরনো কালো ট্রাঙ্ক আছে, ওটা খুব সাবধানে বের কর। আমার নতুন বেডরুমে মানে দোতলায় নিয়ে যায়। আর শোন, ট্রাঙ্কটা কিন্তু খুব ভারী, কারো সাহায্য নিবি না, একা আনবি। আমি চাই না পাস কান হোক। জি বাবু, আনছি। মিন্টু ঘরে ঢোকে। খাটের তলা থেকে ট্রাঙ্কটা টানে। ট্রাঙ্কটা অস্বাভাবিক ভারী। মিন্টু বোঝে এর ভেতরে শুধু পুরনো কাপড় নেই, এর ভেতরে আছে সোনার বার। সে একাই ট্রাঙ্কটা কাঁধে তোলে। তার পেশিবহুল শরীরে ট্রাঙ্কটার ওজন কিছুই মনে হয় না। সে সিঁড়ি দিয়ে দোতলায় ওঠে। হারাধন বাবু দোতলার ঘরে দাঁড়িয়েছিলেন। এখানে নামা, সাবধানে, টাইলস যেন না ভাঙে। মিন্টু ট্রাঙ্কটা মেঝের উপর নামায়। একটা ভারী মেটালিক শব্দ হয়। হারাধন বাবু স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তিনি পকেট থেকে মানিব্যাগ বের করেন। একটা গড় করে 100 টাকার নোট বের করে মিন্টুর দিকে বাড়িয়ে দেন। নে, এটা তোর বকশিস, ভালো কাজ করছিস, গায়ে বেশ জোর আছে তোর। আমি ম্যানেজারের সাথে কথা বলবো, তোকে পার্মানেন্টলি এই বাড়িতে রেখে দিবে, গার্ডের কাজ করবি। মিন্টু নোটটা হাতে নেয়। সে বাবার দিকে তাকায়। এই সেই বাবা যে তাকে একদিন চোর বলে ঘাড় ধাক্কা দিয়েছিল। আজ সেই বাবাই তাকে গার্ড হিসেবে রাখতে চাইছে। মিন্টুর ঠোঁটের কোণে এক চিলটে ব্যঙ্গাত্মক হাসি ফুটে ওঠে। গরিবের আবার পার্মানেন্ট কি সাহেব? আজ এখানে, কাল জেলে, থুড়ি অন্য জেলায়। আমাদের ঠিকানা বদলাতে সময় লাগে না। জেলে? জেলে কেন যাবি? চুরি চামারি করিস নাকি? না বাবু, আমি করি না, কিন্তু যারা করে তাদের পাপের বোঝা বইতে বইতে মাঝে মাঝে আমাদেরও জেলে যেতে হয়। বড় লোকরা তো আর জেল খাটে না, তাদের হয়ে আমাদের মতো গরিবরাই তো ফেঁসে যায়, তাই না? তোর কথাবার্তা কিন্তু বড্ড পাকা পাকা। কি বলতে চাস তুই? আমাকে জ্ঞান দিচ্ছিস? আগে না বাবু, জ্ঞান দেওয়ার সাহস আমার কোথায়। বলছিলাম যে এই ট্রাঙ্কটা খুব ভারী, এর ভেতরে যা আছে তার ওজন আপনার বিবেকের চেয়েও বেশি। সাবধানে রাখবেন, চোর ডাকাতের তো অভাব নেই। ঘরের লোকেও তো আজকাল চোর হয়, তাই না? তুই কি আমার ছোট ছেলেকে মিন করছিস নাকি আমার বড় ছেলের কথাই বলছিস? মুখ সামলে কথা বলবি রাজু। আমি হারাধন বাবু, আমাকে শেখাতে আসবি না। টাকাটা নিয়েছিস, এবার ফুট এখান থেকে। যাচ্ছি বাবু, তবে একটা কথা, পার্মানেন্ট হওয়ার শখ আমার নেই। আমি টেম্পোরারি কাজ করতেই ভালোবাসি। কাজ শেষ হলে আমি হাওয়া হয়ে যাব। মিন্টু ঘর থেকে বেরিয়ে যায়। হারাধন বাবু সন্দেহের চোখে তাকিয়ে থাকেন। ছেলেটার চোখের চাউনিটা তার খুব অস্বস্তিকর লাগছে। কোথাও যেন একটা মিল পাচ্ছেন, কিন্তু মনে করতে পারছেন না। ছেলেটা বড্ড বেশি কথা বলে, রিঙ্কুকে বলতে হবে ওর উপর নজর রাখতে।
ট্রাঙ্কের ব্যাপারেও কিছু বুঝলো না তো আবার? রাত 12টা, পার্টির তোড়জোড় শেষ, সবাই ঘুমে অচেতন। কাল আসল উৎসব। মিন্টু নিঃশব্দে কার্নিশ বেয়ে ছাদে ওঠে। ছাদের ওপর বড় জলের ট্রাঙ্কের আড়ালে অন্ধকার জায়গাটা তার প্রিয়। সে তার কাঁধের ঝোলা ব্যাগটা খোলে। ব্যাগের ভেতরে একটা গোপন চেম্বার আছে। সেখান থেকে সে বের করে তার সার্ভিস রিভলভার গ্লক 17 আর একটা সাইলেন্সার। সে পিস্তলটা পরিষ্কার করতে করতে বলে, কাল রাত 9টা ভৈরব সেট আসবে, বাবা তাকে রিসিভ করবে, রিঙ্কু কেক কাটবে, আর আমি এই নাটকের শেষ দৃশ্যটা লিখব। মিন্টু পকেট থেকে একটা স্যাটেলাইট ফোন বের করে। স্ক্রিনে টাইপ করে মেসেজ। কোড রেড, টার্গেট কনফার্ম, অপারেশন ব্ল্যাক সোয়ান অ্যাক্টিভ, কাল রাত 9টায় এন্ট্রি, বাড়ির কোনো সিভিলিয়ান যেন হার্ট না হয়, স্পেশালি প্রিয়া আর মা। মেসেজ সেন্ড করে সে ফোনটা বন্ধ করে। হঠাৎ ছাদের দরজায় খটখট শব্দ, কেউ আসছে। মিন্টু দ্রুত পিস্তল আর ফোনটা ব্যাগের ভেতর ঢুকিয়ে চেন আটকে দেয়। সে পকেট থেকে একটা বিড়ি বের করে মুখে দেয়, কিন্তু ধরায় না। প্রিয়া ছাদে উঠে আসে। তার পরনে নাইট ড্রেস, গায়ে একটা শাল জড়ানো। তার চোখে ঘুম নেই। ছাদে ঠান্ডা হওয়ায় সে একটু শান্তি খুঁজছে। জলের ট্যাঙ্কের আড়ালে আগুনের ফুলকি দেখে সে চমকে ওঠে। কে কে ওখানে? আমি ম্যাডাম, রাজু, ভয় পাবেন না। তুমি তুমি এত রাতে ছাদে কি করছো? চুরি করার মতলব? গরিবের ঘুম আসে না ম্যাডাম, মশা কামড়ায় নিচে, তাই ভাবলাম খোলা হওয়ায় গিয়ে একটু বিড়ি খাই। আপনি ঘুমাননি? রাজপ্রাসাদেও কি মশাই কামড়ায়? মশা নয় রাজু, স্মৃতি কামড়ায়। এই ছাদটা, এখান থেকে আকাশটা খুব বড় দেখাতো এক সময়, এখন বড্ড ছোট লাগে। আকাশ ছোট হয় না ম্যাডাম, আমাদের দেখার চোখ ছোট হয়ে যায়। আমরা বড় হতে হতে দেওয়াল তুলে ফেলি, তাই আকাশ আর দেখা যায় না। আবার ফিলোসফি? তুমি পড়াশোনা কতদূর করেছো সত্যি করে বলো তো? তোমার কথাগুলো বইয়ের পাতার মতো। জীবনটাই তো সবচেয়ে বড় বই ম্যাডাম। মুম্বাইয়ের ফুটপাতে শুয়ে তারার দিকে তাকিয়ে অনেক কিছু শেখা যায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, রাগ করবেন না তো? কি? আপনি যে মানুষটাকে খুঁজছেন, মানে আপনার ওই মিন্টুদা, সে যদি ফিরে আসে, আপনি কি তাকে মাফ করে দিবেন? মাপ মাপ তো তাকে করা যায় যে ভুল করে, কিন্তু যে বিশ্বাসঘাতকতা করে। জানো রাজু, ও চলে যাওয়ার পর আমি নিজেকে প্রমিস করেছিলাম আর কখনো কাঁদবো না। কিন্তু আজ তোমার কথা শুনে, তোমাকে দেখে কেন জানি না খুব কাঁদতে ইচ্ছে করছে। আমাকে দেখে কেন? আমি তো সামান্য মিস্ত্রি। কারণ তুমি অনেকটা ওর মতো। ওই ডোন্ট কেয়ার ভাব, ওই ঘাড় তেরচা করে তাকানো, সব ওর মতো। মাঝে মাঝে মনে হয় তুমিও, কিন্তু পরক্ষণেই ভাবি ও তো 13 বছর আগে চলে গিয়েছিল। ওর মধ্যে তার আর কোনো খবর পাওয়া যায়নি। আর ও চোর, আর তুমি লেবার, মিলবে কি করে? মিলবে না ম্যাডাম, আকাশ আর মাটির তফাৎ। তবে কি জানেন, চোর আর পুলিশ দুজনেই কিন্তু দৌড়াতে থাকে, একজন পালানোর জন্য, অন্যজন ধরার জন্য। আপনার মিন্টুদা হয়তো এখনো দৌড়াচ্ছে, যেদিন থামবে সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। দেরি? কিসের দেরি? ও কি বিপদে আছে? রাজু, তুমি কিছু জানো? প্লিজ বলো। প্রিয়া মিন্টুর খুব কাছে চলে আসে। মিন্টু পিছিয়ে যায়। চাঁদের আলোয় মিন্টুর মুখের কাটা দাগটা স্পষ্ট দেখা যায়। প্রিয়া হাত বাড়াতে চায়। অনেক রাত হয়েছে ম্যাডাম, নিচে যান। কাল আপনার রিঙ্কু ভাইয়ের জন্মদিন, কাল অনেক ধামাকা হবে। শুভরাত্রি। মিন্টু পাশ কাটিয়ে চলে যায়। প্রিয়া দাঁড়িয়ে থাকে একা। তার মনে এখন আর সন্দেহ নেই, আছে এক প্রবল বিশ্বাস। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কালকের দিনটা সাধারণ হবে না। ধামাকা তো হবেই রাজু, কারণ আমি জানি ওই ব্যাগের ভেতর তুমি হাতুড়ি রাখোনি, অন্য কিছু রেখেছ। কাল মুখোশ খুলবে, আর আমি দেখব সেই মুখোশের নিচে কার মুখ, আমার মিন্টুদা নাকি অন্য কেউ। রাত গভীর হয়। বাড়ির ঘুমাচ্ছে, কিন্তু তার পেটে বোমা বাঁধা। কাল সকালে সূর্য উঠবে, কিন্তু সেই সূর্যের আলোয় দেখা যাবে রক্ত আর বারুদের রং। মিন্টু নিচে নেমে তার ব্যাগের জিপটা একটু ফাঁক করে। পিস্তলের নলটা চকচক করছে। হ্যাপি বার্থডে রিঙ্কু।
কাল তোর জন্মদিনে আমি তোকে নতুন জীবন দেব আর বাবার পাপের সাম্রাজ্য ধ্বংস করব। তৈরি থেকো বাবা। পরের দিন রাত 8টা। ভিলা আজ যেন এক মায়াপুরীতে পরিণত হয়েছে। বাগান জুড়ে নীল আর সোনালি টুনি লাইটের ঝিকিমিকি। মেন গেট থেকে শুরু করে বাড়ির সদর দরজা পর্যন্ত দামি কার্পেট পাতা। শহরের সব গণ্যমান্য ব্যক্তি, কাউন্সিলর, ব্যবসায়ীরা দামি দামি গাড়ি থেকে নামছেন। সানাইয়ের সুরের সাথে মিশেছে আধুনিক ডিজে গানের বিট। এক কোণায় তৈরি করা হয়েছে বিশাল স্টেজ, যেখানে সাউন্ড সিস্টেমের কনসোল রাখা। আর সেই কনসোলের পেছনে দাঁড়িয়ে আছে রাজু ওরফে মিন্টু। হেডফোনে কথা বলছে। আলফা টিম, পজিশন চেক। মেন গেট কভার করেছো? পেছনের দরজা দিয়ে কিন্তু ইঁদুর পালাবে। ওখানে ডেল্টা টিমকে রেডি রাখো। ওভার। মিন্টুর পরনে আজ ডেকোরেশনে ছেঁড়া জামা নেই, একটা কালো রঙের ফিটিংস শার্ট, হাতা কনুই পর্যন্ত গোটানো, চোখে কালো রোদ চশমা। রাতের বেলাতেও চশমাটা সে খোলেনি। তার দৃষ্টি কনসোলের মনিটরে নয়, বরং ঘুরে বেড়াচ্ছে ভিড়ের মধ্যে। রিঙ্কু স্টেজের মাঝখানে দাঁড়িয়ে, পরনে দামি শেরওয়ানি। পাশে তার বন্ধুরা সেলফি তুলছে। হারাধন বাবু এক হাতে হুইস্কির গ্লাস নিয়ে অতিথিদের সাথে হাসাহাসি করছেন। আরে আরে, আসুন আসুন মিস্টার দত্ত, দেরি করে ফেললেন যে? কেক কাটার সময় হয়ে এল। আমার ছোট ছেলে রিঙ্কু, আজ ওরই জন্মদিন, আশীর্বাদ করবেন। অবশ্যই। হারাধর বাবু, শুনলাম নাকি বিরাট কোনো ডিল ফাইনাল হয়েছে। পার্টির জাঁকজমক দেখেই বোঝা যাচ্ছে লক্ষ্মী দেবী আপনার ঘরে বাধা পড়েছেন। সব আপনাদের আশীর্বাদ, তবে আসল লক্ষ্মী তো একটু পরে আসবে, আপনারা এনজয় করুন। প্রিয়া ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে আসছিল। তার পরনে একটা গাঢ় নীল বেনারসি, কানে হীরের দুল। তাকে আজ সত্যি রাজকন্যার মতোই লাগছে, কিন্তু তার মন পার্টিতে নেই। সে এদিক ওদিক তাকাচ্ছে, তার চোখ খুঁজছে সেই রুক্ষ মিস্ত্রি ছেলেটাকে। হঠাৎ তার চোখ আটকে যায় ডিজে কনসোলের দিকে। কালো শার্ট পরা ওই ছেলেটা, ওটা রাজু। কাছে এগিয়ে গিয়ে বলে, এক্সকিউজ মি, এই মিস্টার ডিজে। গান চেঞ্জ করতে হবে ম্যাডাম, এখন তো স্লো ট্র্যাক চলছে। গান নয়, আমি তোমার সুর পাল্টাতে এসেছি। তুমি এখানে কি করছো? ডেকোরেশনের কাজ ছেড়ে এখন ডিজে হয়ে গেলে? আর রাতে চোখে সানগ্লাস কেন? চোখ উঠেছে নাকি? চোখের সমস্যা নয় ম্যাডাম, আলোর সমস্যা। এই পার্টির আলো বড্ড বেশি চোখে লাগে। গরিবের চোখ তো অন্ধকারে আরাম পায়। আর কাজ মালিক যা হুকুম করে তাই করি। বলল গান বাজাতে, বাজাচ্ছি। তুমি তুমি মিথ্যে বলছো রাজু। তোমার দাঁড়ানোর ভঙ্গি, তোমার ওই ওয়্যারলেস হেডফোন, এগুলো সাধারণ ডিজের মতো নয়। তুমি কার উপর নজর রাখছো? নজর তো সবাই সবার উপরে রাখে ম্যাডাম। ওই দেখুন, আপনার কাকিমা কত সুন্দর সেজেছেন, কিন্তু চোখের কোনো জল। ছেলের জন্মদিনে মা কাঁদে কেন বলতে পারেন? কাকিমণি মিন্টুদার কথা ভাবছে। তুমি প্রসঙ্গ ঘোরাবে না। আমার সোজাসুজি উত্তর চাই। তুমি কি পুলিশ? আমি যদি পুলিশ হতাম তাহলে কি এখানে গান বাজাতাম ম্যাডাম? লাঠি হাতে দাঁড়িয়ে থাকতাম। যান, কেক কাটার সময় হয়েছে, আপনার ভাই ডাকছি। আমি যাচ্ছি, কিন্তু মনে রেখো রাজু, আজ রাতে যদি এই বাড়িতে কোনো বিপদ হয়, তার জন্য দায়ী থাকবে তুমি। আমার সিক্স সেন্স বলছে আজ কিছু একটা ঘটবে। সেন্স তো ঠিকই বলছে ম্যাডাম, তবে বিপদটা বাইরে থেকে আসবে না, ভেতর থেকেই আসবে। সাবধানে থাকবেন। প্রিয়া সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে স্টেজের দিকে চলে যায়। মিন্টু চশমার ফাঁক দিয়ে প্রিয়াকে দেখে, তার হাত মুঠো হয়ে আসে। সে মনে মনে বলে, বিপদটা আমি এই প্রিয়া, তবে তোমাদের জন্য ঢাল আর পাপীদের জন্য তলোয়ার। রাত 8:45। কেক কাটা ঠিক আগে হারাধনবাবু ইশারা করেন রিঙ্কুকে, সাথে 3 জন মোটাসোটা লোক, যাদের হাবভাব সুবিধাজনক নয়। তারা পেছনের করিডর দিয়ে সোজা হারাধনবাবুর খাস কামরায়, অর্থাৎ লাইব্রেরি রুমে ঢোকে। মিন্টু কনসোলের নিচে রাখা ট্যাবলেটের স্ক্রিনে সব দেখতে পাচ্ছে। সে আগেই ওই ঘরে ক্যামেরা লাগিয়ে রেখেছিল। হারাধনবাবু দরজা বন্ধ করে বলেন, আসুন বসুন, মাল সব রেডি আছে। একজন আগন্তুক বড় একটা কালো ব্যাগ টেবিলের ওপর রেখে বলেন, শেহজাদি পাঠিয়েছে 50টা গোল্ড বার আর নিচে ক্যাশ আছে 2 কোটি। আপনি গিফট বক্সগুলো দেখান।
বাবা, আমার খুব টেনশন হচ্ছে। বাইরে অত লোক, যদি কেউ এসে পড়ে। চুপ কর, ভীতু কথাকার, কেউ আসবে না। এই দেখ। হারাধন বাবু ঘরের কোণ থেকে 3টে বিশাল গিফট প্যাক করা বাক্স নিয়ে আসেন। ওপরে ঢাকনা খুলতে দেখা যায় দামি ড্রাই ফ্রুটস আর শাড়ি। তিনি বক্সের তলায় একটা বোতাম টিপলেন। খট করে একটা শব্দ হলো এবং নিচে একটা গোপন কুঠুরি বেরিয়ে এলো। বাহ, চমৎকার ব্যবস্থা হারন বাবু, কেউ ধরতেই পারবে না। নিন, মালগুলো লোড করে নিন, গাড়ি 10 মিনিটের মধ্যেই বেরাবে। লোড তো হবে, তবে গাড়িতে নয়, পুলিশের ভ্যানে। ইটস টাইম। মিন্টু মিক্সিং বোর্ডে হাত দেয়। হঠাৎ পার্টির রোমান্টিক গান বন্ধ হয়ে যায়। স্পিকারে দ্রিমি দ্রিমি আওয়াজ শুরু হয়। বেজে ওঠে একটা বিশেষ গান, বুমরো বুমরো স্যামরং বুমরো। এটা সাধারণ গান নয়, এটা মিন্টুর টিমের জন্য অ্যাটাক সিগন্যাল ছিল। হঠাৎ এই গান কেন? এটা তো পার্টির থিমের সাথে মিলছে না। রাজু মাইকে ঘোষণা করে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন একটা বিশেষ সারপ্রাইজ অপেক্ষা করছে। দয়া করে সবাই নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়ান। নাচানাচি বন্ধ, কারণ আসল নাচ এখন শুরু হবে। রিঙ্কু ঘর থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলে, এই, কে তুই? গান বন্ধ কর। বাবা, এই ডিজেটা পাগল হয়ে গেছে। রাজু, তোকে আমি বলেছিলাম না চুপচাপ থাকতে? গান বন্ধ কর বলছি, পুলিশ চলে আসবে পরে। পুলিশ তো শব্দ শুনতে আসে না হারাধন বাবু, পাপের গন্ধ শুকে আসে। আর তারা এসে গেছে। মিন্টু কনসোল থেকে লাফ দিয়ে নিচে নামে। সে তার শার্টের পকেট থেকে একটা মেটাল ব্যাস বের করে, কিন্তু সেটা দেখায় না। তার ডান হাত চলে যায় কোমরের পেছনে। ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরে বিকট সাইরেনের শব্দ। হুটার বাজাতে বাজাতে চারদিক থেকে 10টা জিপ ঢুকে পড়ে কম্পাউন্ডে। ইউনিফর্ম পরা সিবিআই অফিসার এবং র্যাফ জওয়ানরা মেন গেট দিয়ে ঝড়ের বেগে ভেতরে ঢোকে। অতিথিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কেউ টেবিলের নিচে লুকোয়, কেউ ছোটাছুটি শুরু করে। অফিসার রাঠোর মেগাফোনে বলেন, দিস ইজ সিবিআই, পুরো বাড়ি ঘিরে ফেলা হয়েছে, কেউ নড়বেন না। মিস্টার হারাধন, আপনি যেখানেই আছেন সারেন্ডার করুন। সিবিআই, সর্বনাশ। রিঙ্কু পিছনের দরজা দিয়ে পালা, মালগুলো সরা। হারাধন বাবু আর রিঙ্কু করিডোর দিয়ে দৌড়াতে শুরু করে। তাদের লক্ষ্য পেছনের বাগান দিয়ে পালানো। কিন্তু করিডোরের শেষ মাথায় অন্ধকারের মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে আছে। হারাধন বাবু থমকে দাঁড়ান। এই, কে ওখানে? সরে যা। রাজু, তুই রাস্তার ছাড় বলছি, আমি তোকে টাকা দিব, অনেক টাকা দিব, সরে যা। টাকা দিয়ে তো অনেক কিছু কিনেছেন হারাধন বাবু, বিবেক কিনেছেন, আইন কিনেছেন, কিন্তু আজ রাস্তা কেনার পয়সা আপনার নেই। তুই তুই আমার সাথে গাদ্দারি করলি। আমি তোকে চাকরি দিলাম, বিশ্বাস করলাম। বিশ্বাস? হ্যাঁ, আপনি তো নিজের রক্তকে বিশ্বাস করেননি। 13 বছর আগে একটা বাচ্চা ছেলেকে চোর বলে বের করে দিয়েছিলেন, মনে আছে? মিন্টু ধীর পায়ে এগিয়ে আসে। করিডোরের আলোয় তার মুখটা স্পষ্ট দেখা যায়। সে তার কালো চশমাটা খুলে পকেটে রাখে। তার চোখে এখন আর কোনো ছদ্মবেশ নেই, আছে শুধু এক রাগী আগ্নেয়গিরি। সে পকেট থেকে তার গ্লক 17 পিস্তল বের করে সোজা হারাধন বাবুর কপালে তাক করে। বাবা, ওর হাতে বন্দুক, ও পুলিশ। তুই তুই কে আসলে? রাজু তো সাধারণ লেবার, তুই পুলিশ। রাস্তা তো 13 বছর আগে ছেড়ে দিয়েছিলাম হারাধন বাবু, আজ হিসাব নিতে এসেছি। আমি রাজু নই, আমি এজেন্ট রুদ্র, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। রুদ্র, কিন্তু তোর চোখ, তোর গলার স্বর। পেছন থেকে অফিসার রাঠোর এবং তার টিম চলে আসে। তারা রিঙ্কু আর হারাধন বাবুকে হাত করা পড়ায়। মিন্টু ইশারা করে লাইব্রেরি রুমের দিকে। রাঠোর স্যার, লাইব্রেরির 3টে গিফট বক্স চেক করুন, আর ঠাকুর ঘরের সিংহাসনের নিচটা দেখুন। ওখানে আরও 5 কেজি সোনা আছে। আর হ্যাঁ, গ্যারেজে রাখা লাল ওডি গাড়িটার টায়ারগুলো চেক করবেন, ওগুলোর ভিতরে ড্রাগস আছে। গুড জব এজেন্ট, সার্চ শুরু করো। পুলিশ অফিসাররা বাড়ির প্রতিটি কোণায় তল্লাশি শুরু করে। সোফা সেট ছিঁড়ে ফেলা হয়। তোষকের ভেতর থেকে বের হয় টাকার বান্ডিল। ঠাকুর ঘরের মূর্তির নিচ থেকে বের হয় সোনার বিস্কুট। অতিথিরা হা করে দেখছে। দুর্গাপুরের বিশিষ্ট সমাজসেবক হারাধন বাবুর আসল রূপ আজ সবার সামনে উন্মুক্ত। প্রিয়া ভিড় ঠেলে সামনে এসে বলে,
এক মিনিট অফিসার, 1 মিনিট। প্রিয়া দৌড়ে আসে। সে বিশ্বাস করতে পারছে না তার চোখের সামনে কি হচ্ছে। সে মিন্টুর দিকে তাকায়। মিন্টু তখনও বন্দুক হাতে দাঁড়িয়ে, তার মুখে কোনো ভাবান্তর নেই। তুমি তুমি এই রেড করিয়েছ? তুমি সিবিআই? তার মানে তুমি সব প্ল্যান করেছো? কাকুমণিকে তুমি অ্যারেস্ট করালে? অপরাধ করলে শাস্তি পেতে হয় ম্যাডাম, সেটা কাকুমণি হোক আর যেই হোক। সরে যান, এটা ক্রাইম সিন। কিন্তু তুমি তো আমাদের নুন খেয়েছো। তুমি আমাদের বাড়িতে থেকে আমাদেরই পিঠে ছুরি মারলে। ছি রাজু, আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম। নুন খেয়েছি বলেই তো শোধ দিলাম ম্যাডাম। আজ অ্যারেস্ট না হলে কাল গফুর ভাইয়ের গুন্ডারা এদের মেরে ফেলতো। জেলখানা কবরের চেয়ে অনেক বেশি নিরাপদ। মিন্টু ঘুরে দাঁড়ায়। সে অফিসারদের নির্দেশ দেয় আসামিদের নিয়ে যাওয়ার জন্য। প্রিয়া পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। এই যুক্তি সে খণ্ডাতে পারছে না, কিন্তু মন মানছে না। রাত 10টা, বৃষ্টি শুরু হয়েছে। জমজম করে বৃষ্টি পড়ছে। পুলিশ ভ্যানে তোলা হচ্ছে হারাধন বাবুকে। রিঙ্কুকে নিয়ে যায়নি। মিন্টুর মা সুহাসিনী দেবী বারান্দায় দাঁড়িয়ে জ্ঞান হারিয়েছেন। কাজের লোকেরা তাকে বাতাস করেছে। মিন্টু তার পুরনো বাইকটা স্টার্ট দেয়। তার কাজ শেষ। এই বাড়িতে তার আর কোনো প্রয়োজন নেই। মিন্টু হেলমেট পরার আগে বৃষ্টির দিকে তাকিয়ে বলে, বিদায় হারাধন ভিলা, হয়তো আর দেখা হবে না। মিন্টু বাইকে গিয়ার দেয়। ঠিক তখনই প্রিয়া দৌড়ে আসে। বৃষ্টিতে তার শাড়ি ভিজে শরীরে লেপ্টে গেছে। সে 2 হাত ছড়িয়ে বাইকের সামনে দাঁড়ায়। দাঁড়াও, তুমি এভাবে যেতে পারো না। আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও। রাস্তা ছাড়ুন ম্যাডাম, আমার ডিউটি শেষ। আর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার দায় আমার নেই। কাল মিডিয়াতে সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। ডিউটি? এটা শুধু ডিউটি ছিল? ওই যে স্টোর রুমে আমাকে বাঁচানো, জানালায় সেফটি পিন দেওয়া, আমার জুতোর হিল ঠিক করা, ওগুলোও কি ডিউটি ছিল? নাকি ওগুলো ছিল ভালোবাসা? ওগুলো ছিল মানবিকতা। আপনারা বড় লোকরা ওটাকে ভালোবাসা ভেবে ভুল করেন। মিথ্যে কথা, ডাহা মিথ্যে। আমি তোমার চোখ চিনি। ওই চোখ আমি 13 বছর ধরে খুঁজছি। তুমি রাজু নও, তুমি রুদ্রও নও, তুমি মিন্টুদা। প্রিয়া এগিয়ে এসে মিন্টুর শার্টের গলা চেপে ধরে। মিন্টু বাইক থেকে নামে না, কিন্তু তার চোয়াল শক্ত হয়ে যায়। বৃষ্টির জল আর প্রিয়ার চোখের জল মিশে একাকার। মিন্টু প্রিয়ার হাতটা খুব আলতো করে নিজের কপাল থেকে ছাড়িয়ে নেয়। তার স্পর্শে সেই পুরনো উষ্ণতা। মিন্টু মরে গেছে 13 বছর আগে প্রিয়া। যে ছেলেটা চুরি করে পালিয়েছে তাকে খুঁজবেন না। আমি শুধু আবর্জনা পরিষ্কার করতে এসেছিলাম। জঞ্জাল সাফ হয়ে গেছে, এবার আমি চলি। তুমি জঞ্জাল পরিষ্কার করলে নাকি নিজের ঘর বাঁচালে? আমি জানি তুমি কাকুমণিকে বাঁচাতে চেয়েছো। তুমি এখনো আমাদের ভালোবাসো। প্লিজ যেও না। তোমার মা অসুস্থ, রিঙ্কু জেলে। আমি একা কি করব? একা থাকার অভ্যাস করুন, অথবা ভালো কোনো উকিল ধরুন। ভুল মানুষকে খুঁজবেন না। ভালো থাকবেন। মিন্টু আর দাঁড়ায় না। সে ক্লাস ছেড়ে দেয়। বাইকটা গর্জন করে ওঠে। কাদা জল ছিটিয়ে সে অন্ধকারে মিশিয়ে যায়। প্রিয়া বৃষ্টির মধ্যে রাস্তায় বসে পড়ে। সে চিৎকার করে ডাকে, মিন্টুদা, আমি জানি ওটা তুমি। তুমি আবার পালালে, কিন্তু এবার আমি তোমাকে ছাড়বো না। আমি আসছি তোমার পেছনে। দূরে রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় মিন্টুর বাইকের হেডলাইট একবার জ্বলে, তারপর নিভে যায়। হারাধন ভিলা এখন অন্ধকার। শুধু নীল বাতিওয়ালা পুলিশের গাড়ি দাঁড়িয়ে। পরের দিন সকালে দুর্গাপুরের বেনাচিতি বাজারের পেছনে শুরু গলি। জায়গাটা ঘিঞ্জি। নর্দমার গন্ধ আর কয়লার ধোঁয়ায় আকাশটা ভারী হয়ে আছে। ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। গলির শেষ মাথায় একটা টিনের চাল দেওয়া আধ পাকা ঘর। দরজার পাল্লাটা নড়বড়ে। প্রিয়া তার স্কুটিটা দূরে রেখে কাদা মারিয়ে এই ঘরের সামনে এসে দাঁড়ায়। সে বিশ্বাস করতে পারছে না একজন হাই প্রোফাইল সিবিআই অফিসার এমন নরককুণ্ডে থাকতে পারে। সে ধাক্কা দিয়ে দরজাটা খোলে। ভেতরে কেউ নেই, অন্ধকার। প্রিয়া আগে থেকেই একটা ভাঙা প্লাস্টিকের চেয়ারে বসে অপেক্ষা করতে থাকে। দরজা ঠেলে মিন্টু ভেতরে ঢোকে। উহ, যা বৃষ্টি, ছাতাতেও কাজ হয় না। এই বিলাই, তুই কি মেসের ভাড়াটা দিবি না? ওহ। মিন্টু ঘরে ঢুকেই থমকে যায়। অন্ধকারে কেউ একজন বসে আছে। তার সিবিআই ট্রেনিং তাকে সতর্ক করে দেয়।
সে চোখের পলকে কোমরের কাছে হাত দিয়ে দেন যায়, যেখানে পিস্তলটা গোজা আছে। কে কে ওখানে? মুভ করবেন না, গুলি চালাতে বাধ্য হব। গুলি করবে? করো গুলি। 13 বছর আগে মন ভেঙেছ, আজ শরীরটা শেষ করে দিতে চাও তো দাও, তাতে বোধ হয় তোমার পাপ কিছুটা কমবে। প্রিয়া, আপনি এখানে? মিন্টু দ্রুত সুইচ টিপে লাইট জ্বালায়। একটা টিমটিমে হলুদ বাল্ব জ্বলে ওঠে। প্রিয়া উঠে দাঁড়ায়, তার চোখে মুখে রাগ, ঘৃণা আর এক বুক কষ্ট। সে ঘরটার চারিদিকে তাকায়। দেওয়াল থেকে নোনা খসে পড়ছে। একপাশে একটা তক্তপোষ, আর দেওয়ালে দুর্গাপুরের ম্যাপ আর কিছু ইলেকট্রনিক গ্যাজেট। এই তোমার আসল রূপ, সিবিআই অফিসার, এজেন্ট রুদ্র নাকি ডেকোরেশনের লেবার রাজু? কোনটা সত্যি? তুমি এই পচা বস্তিতে কেন থাকছো? তোমার তো সার্কিট হাউসে বা 5 স্টার হোটেলে থাকার কথা, নাকি এটাও তোমার আরেকটা নাটক? গলা স্বর নিচু করুন প্রিয়া, দেওয়ালেরও কান আছে, আর বস্তির দেওয়ালগুলো বড্ড পাতলা। অফিসার পরে, আগে আমি এই বাড়ির। বাদ দিন, আপনি এখানে কেন এসেছেন? আপনাকে ফলো করা হচ্ছে সেটা জানেন? কারা ফলো করছে? কেন ফলো করছে? আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ? যে ছেলে নিজের বাবাকে জেলের ভাত খাওয়াতে পারে, সে আবার কিসের ভয় পায়? ছি মিন্টুদা, আমি ভাবতাম তুমি পরিস্থিতির শিকার, কিন্তু তুমি তো ঠান্ডা মাথার শয়তান। কাকুমণিকে তুমি অ্যারেস্ট করালে কেন? ওনার হার্ট কন্ডিশন জানো তুমি? জানি, বাবার সুগার আর প্রেসার দুটোই হাই, কিন্তু জেলের খাবার বাড়ির খাবারের চেয়ে অনেক বেশি নিরাপদ প্রিয়া। মানে কি বলতে চাইছো তুমি? আমার সাথে ধাঁধায় কথা বলবে না একদম। বাবাকে অ্যারেস্ট না করলে কাল রাতের মধ্যেই বাবা লাশ হয়ে যেত। ভৈরব শেঠ, মানে যাকে তোমরা গফুর ভাই বা অন্য নামে চিনো, সে বাবাকে শুধু ব্যবহার করছিল। সোনা পাচার হয়ে যাওয়ার পর বাবাকে মেরে ফেলার সুপারিশ দেওয়া হয়ে গিয়েছিল। আমি বাবাকে সেফ কাস্টাডিতে রেখেছি। জেলে থাকলে অন্তত প্রাণটা বাঁচবে। কি? কাকুমণিকে মেরে ফেলা হতো? কিন্তু কিন্তু তুমি তো অফিসার, তুমি প্রোটেকশন দিতে পারতে। এভাবে ক্রিমিনাল সাজিয়ে অ্যারেস্ট করার কি দরকার ছিল? সমাজ জানলো হারদন বাবু স্মাগলার। সমাজ কি জানলো তাতে আমার কিছু যায় আসে না। বাবা বেঁচে আছে, সেটাই আসল। আর আমি প্রোটেকশন দিলে ভৈরব শেঠ বুঝে যেত আমি কে। তখন ওরা রিঙ্কু আর মাকে টার্গেট করতো। আমি এখনো আন্ডার কভার আছি প্রিয়া। ভৈরব শেঠ জানে না যে রাজু আর রুদ্র একই ব্যক্তি। ও ভাবছে সিবিআই রেড করেছে। আমি এখানে এই বস্তিতে পাহারায় আছি, কারণ ওদের নেক্সট টার্গেট মা আর রিঙ্কু। তুমি তুমি এত বড় ঝুঁকি নিয়েছো? তুমি নিজের পরিবারকে বাঁচাতে নিজেকে ভিলেন সাজালে। সবাই তোমাকে ঘৃণা করছে, অভিশাপ দিচ্ছে, আর তুমি এখানে এই অন্ধকারে বসে আমাদের পাহারা দিচ্ছ। ঘৃণা তো 13 বছর ধরেই পাচ্ছি, নতুন করে আর কি হবে? অভিশাপগুলো গায়ে মাখলে হার ডিউটি করা যায় না। আপনি এখন যান, বেশিক্ষণ এখানে থাকলে ভৈরব শেঠের নজরে পড়ে যাবেন। আমি যাব না, আমি তোমাকে একা রেখে যাব না। 13 বছর আগে তোমাকে যেতে দিয়ে ভুল করেছিলাম। আর না, তুমি খেয়েছো কিছু? হাড় জিরজিরে চেহারা হয়েছে। সিবিআই অফিসাররা বিরিয়ানি খায় না ম্যাডাম, কেস খায়। পেটে খিদে থাকলে মগজ ভালো কাজ করে না। যান প্রিয়া, রিঙ্কু একা আছে, ওকে আপনার দরকার। রিঙ্কুকে আমার দরকার, কিন্তু তোমাকে কার দরকার মিন্টুদা? তুমি কি সারা জীবন একাই লড়বে? একাই তো এসেছি, একাই যাব। সাবধানে ড্রাইভ করবেন। আর হ্যাঁ, বাবার সাথে দেখা করতে গেলে রিনাকে বলবেন জেলের লাইব্রেরিতে যেন সময় কাটায়, দুশ্চিন্তা কম হবে। আর আমার কথা বলবেন না। প্রিয়া বেরিয়ে যায়। মিন্টু দরজা বন্ধ করে সে ফ্লোরে বসে পড়ে। তার খুব ইচ্ছে করে প্রিয়াকে ডেকে বলতে, আমার তোমাকে দরকার প্রিয়া। কিন্তু সে তা পারে না। তার লড়াই এখনও শেষ হয়নি। এদিকে দুর্গাপুরের সিটি সেন্টার ফ্লাইওভার রাস্তাটা এই সময়টায় একটু ফাঁকা থাকে। রিঙ্কু তার বাবার উকিলের সাথে দেখা করে বাইকে ফিরছিল। তার মাথায় হেলমেট নেই, চোখে মুখে আতঙ্ক। বাবার অ্যারেস্টের পর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়েছে।
হঠাৎ একটা সাদা রঙের টাটা সুমো পেছন থেকে এসে রিঙ্কুর বাইকে ধাক্কা মারে। আহ, কে কে গাড়ি চালাচ্ছে ওভাবে? সুমো থেকে 4-5 জন সন্টা মার্কা লোক নামে। তাদের হাতে হকি স্টিক আর লোয়ার রড। লিডার কালু এগিয়ে এসে রিঙ্কুর কলার ধরে। ওই হারাধন বাচ্চা, মালগুলো কোথায় লুকিয়ে রেখেছিস বল? ভৈরব শেঠ জানতে চায়। তোর বাপ তো জেলে, এখন কে বাঁচাবে তোকে? আমি কিছু জানি না। পুলিশ সব সিজ করে নিয়েছে, বিশ্বাস করুন। পুলিশ সব নেয়নি। 5 কেজি সোনা এখনো গায়েব। ওটা কোথায় বলবি না মারবি? কালু রিঙ্কুকে পেটাতে শুরু করে। রিঙ্কু রাস্তার ওপর কুঁকড়ে যায়। ফ্লাইওভার দিয়ে 2-1টা গাড়ি চলে যাচ্ছে, কেউ দাঁড়াচ্ছে না। ঠিক সেই সময় উল্টো লেনে একটা মোটর বাইকের হেডলাইট জ্বলে ওঠে। বাইকটা রং সাইড দিয়ে ঝড়ের বেগে ধেয়ে আসে। ওটা কে রে, পাগল নাকি? বাইকটা সোজা এসে কালুর পিঠে ধাক্কা মারে না, বরং একটা অমানবিক স্পিড করে বাইকের পেছনের চাকা দিয়ে কালুকে ফেলে দেয়। বাইকার কালো জ্যাকেট আর ফুল ফেস হেলমেট পরা। মিন্টু সে বাইক থেকে নামে না, চলন্ত বাইক থেকে লাফ দিয়ে ভ্যানের ওপর পড়ে। সেখান থেকে সোজা গুন্ডাদের মাঝখানে। বাচ্চার গায়ে হাত? তোদের সেটজি কি তোদের ম্যানার্স শেখায়নি? কে রে তুই? হিরোগিরি দেখাতে এসেছিস? শেষ করে দে একে। শুরু হয় ধুমধুমার মারামারি। মিন্টুর হাতে কোনো অস্ত্র নেই। সে রাস্তার পাশে পড়ে থাকা একটা জং ধরা রড তুলে নেয়। 5 জন গুন্ডা তাকে ঘিরে ধরে, কিন্তু মিন্টু যেন একাই 100। একজনের হাত ভেঙে দেয়, অন্যজনের হাঁটুতে রড দিয়ে মারে। তার মুভমেন্ট এত ফাস্ট যে গুন্ডারা বুঝতেই পারে না কোন দিক থেকে মার আসছে। গিয়ে বলবি ভৈরব শেঠকে হারাধনের রক্ত এখনো ঠান্ডা হয়নি। রিঙ্কুর গায়ে আরেকটা আঁচড় লাগলে আমি শেঠজির গাল থেকে চামড়া তুলে নেব। ভাগ। গুন্ডারা মিন্টুর মারের চোটে পালাতে বাধ্য হয়। তারা গাড়িতে উঠে দ্রুত পালিয়ে যায়। মিন্টু রডটা ফেলে দেয়। সে এগিয়ে যায় রিঙ্কুর দিকে। রিঙ্কু রাস্তার ধারে বসে কাঁপছে, তার ঠোঁট ফেটে রক্ত পড়ছে। কে 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 আপনি? কেন বাঁচালেন আমাকে? আপনি কি পুলিশের লোক? মিন্টু হেলমেট খোলে না। সে জানে হেলমেট খুললে রিঙ্কু তাকে চিনে ফেলবে। সে পকেট থেকে একটা রুমাল বের করে রিঙ্কুর দিকে বাড়িয়ে দেয়। তারপর রিঙ্কুর শার্টের ধুলো ছেড়ে দেয়। এই স্পর্শে রিঙ্কু চমকে ওঠে। বাবার মতো শাসন, কিন্তু দাদার মতো আদর। বাড়ি যা, আর সোজা পথে চলিস। বাঁকা পথে শুধুই অন্ধকার। তোর বাবার পাপের বোঝা তোকে বইতে হবে না, যদি তুই নিজে ঠিক থাকিস। আপনার গলাটা খুব চেনা লাগছে। আপনি কি আমাকে চেনেন? আমি তোকে চিনি কি না সেটা বড় কথা নয়, তুই নিজেকে চিনিস কি না সেটাই আসল। বাইকটা তুল, সোজা বাড়ি যাবি, কোথাও দাঁড়াবি না। মিন্টু আর দাঁড়ায় না, সে নিজের বাইকে স্টার্ট দেয়। রিঙ্কু পেছন থেকে ডাকতে থাকে, দাঁড়ান, অন্তত নামটা বলে যান। কিন্তু মিন্টু শোনে না। সে অন্ধকারের যাত্রী, ভাইকে বাঁচানো তার দায়িত্ব। পরিচয় দেওয়া নাই। পরদিন সকাল 10টা, দুর্গাপুর মিশন হসপিটাল। এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে প্রিয়া আর রিঙ্কু দাঁড়িয়ে আছে। সুহাসিনী দেবী মিন্টুর মা। স্বামীর অ্যারেস্ট আর ছেলের ওপর হামলার খবর শুনে সহ্য করতে পারেনি। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তাররা দৌড়াদৌড়ি করছেন। ডাক্তার সেন বলেন, পেশেন্টের কন্ডিশন ক্রিটিক্যাল, ওনার ইমিডিয়েট সার্জারির দরকার, কিন্তু হিমোগ্লোবিন খুব কম। আমাদের ও নেগেটিভ ব্লাড লাগবে এক্ষুনি। ব্লাড ব্যাংকে এই গ্রুপটা এখন নেই। আমার তো বি পজিটিভ। আবারও তাই? ও নেগেটিভ তো শুধু দাদা ভাইয়ের ছিল। রিঙ্কু, আমি দেখছি, আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি, তুমি ব্লাড ব্যাংকে খোঁজ নাও। আধ ঘন্টা কেটে যায়, রক্ত পাওয়া যাচ্ছে না। মায়ের পালস রেট কমছে। প্রিয়া কোনো উপায় না দেখে মিন্টুকে ফোন করে। সে জানে মিন্টু আসবে না, সে তো পলাতক, তবু শেষ চেষ্টা। হ্যালো মিন্টুদা, প্লিজ ফোনটা কেটো না। তোমার মা খুব অসুস্থ, হার্ট অ্যাটাক হয়েছে। ও নেগেটিভ, রক্ত পাওয়া যাচ্ছে না। তুমি কি আসবে, নাকি ডিউটি দেখাবে, নাকি মায়ের মৃত্যু দেখবে? ওপাশ থেকে কোনো উত্তর আসে না, শুধু একটা দীর্ঘশ্বাস। তারপর লাইনটা কেটে যায়। প্রিয়া কান্নায় ভেঙে পড়ে। সে জানতো মিন্টু আসবে না। সে তো এখন অনেক বড় অফিসার, বা হয়তো অনেক বড় পাশান। নার্স ছুটে এসে বলেন, আপনারা কি সুহাসিনী দেবীর লোক? ব্লাড ব্যাংকে যান, ডোনার এসেছে। ডোনার? কি?
জানি না, ছেলেটা বললো ওনার আত্মীয় হয় না, কিন্তু রক্ত দিবে। প্রিয়া দৌড়ে ব্লাড ব্যাংকের দিকে যায়। কাচের দরজার ওপাশে সে এক অবিশ্বাস্য দৃশ্য দেখে। বেডে শুয়ে আছে মিন্টু। তার পরনে সে ডেকোরেশনের তেল কালিমাখা জামা, হাতে স্যালাইনের সুচ ফোটানো। রক্ত প্লাস্টিকের থলিতে জমা হচ্ছে। মিন্টুর চোখ বন্ধ, সে খুব ক্লান্ত দেখাচ্ছে। আপনার নামটা কি লিখবো ফর্মে? নাম লেখার দরকার নেই সিস্টার, শুধু লিখে রাখুন, এক ঋণী রক্ত দিয়ে গেল। যে ঋণ 13 বছর আগে তৈরি হয়েছিল, আজ তার সুদ দিচ্ছি। আপনি কি ওনার ছেলে? চেহারাটা তো একটু কেমন জানি, লেবার টাইপ। লেবারদের রক্তও লাল হয় সিস্টার। আর সম্পর্ক তো কাগজের দলিলে থাকে, রক্তে তো শুধু ডিএনএ থাকে। নিন, যতটা লাগে নিন, শুধু ওই ভদ্র মহিলাকে বাঁচান। প্রিয়া দরজার আড়ালে দাঁড়িয়ে সব শোনে। সে ভেতরে ঢোকে না। সে বুঝতে পারে মিন্টু চায় না কেউ জানুক সে এসেছে। মিন্টু তার মায়ের জীবন বাঁচাতে নিজের পরিচয়, ইগো সব বিসর্জন দিয়ে সাধারণ ডোনার হয়ে এসেছে। প্রিয়ার চোখের জল গাল বেয়ে পড়ে। সে মনে মনে বলে, তুমি পাষাণ নও মিন্টুদা, তুমি হিরে, কয়লার খনিতে লুকিয়ে থাকা হিরে। হয়ে গেছে, আপনি জুসটা খেয়ে নিন, মাথা ঘুরতে পারে। জুস লাগবে না, আমার তাড়া আছে। মিন্টু উঠে বসে। সে শার্টের হাতা নামিয়ে নেয়। দ্রুত পায়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। প্রিয়া তাকে আটকায় না। সে জানে এখন আবেগের সময় নয়। মিন্টু তার মিশনে আছে। আগে ভৈরব শেঠকে ধরতে হবে, তারপর সব হিসাব মিলবে। প্রিয়া কাছে জানালা দিয়ে মিন্টুর চলে যাওয়া দেখে। মিন্টু একবারও পেছনে তাকায় না। দিদি, রক্ত পাওয়া গেছে। কে দিল? একজন অচেনা অতিথি দিয়ে গেল, রিঙ্কু, যাকে আমরা চিনতে পারিনি বা চিনতে চাইনি। যা, রক্তটা নিয়ে যা, মাকে বাঁচাতে হবে। রিঙ্কু রক্তের প্যাকেট নিয়ে দৌড়ায়। প্রিয়া হাসপাতালের করিডোরে একা দাঁড়িয়ে থাকে। সে জানে এই রক্ত শুধু মায়ের জীবন বাঁচাবে না, এই রক্ত একদিন এই পরিবারের সব কলঙ্ক ধুয়ে দেবে। মিন্টুর এই ত্যাগ বৃথা যাবে না। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে দুর্গাপুরের আকাশে। বেনাচিতির সেই জরাজীর্ণ মেজবাড়ির ঘরে মিন্টু একা বসে আছে। তার সামনে ল্যাপটপের স্ক্রিনে সিবিআইয়ের ডেটাবেস খোলা, কিন্তু তার মন পড়ে আছে হাসপাতালের বেডে। মায়ের অপারেশন সফল হয়েছে, রক্ত কাজ দিয়েছে, কিন্তু বিপদ এখনও কাটেনি। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। আননোন নম্বর, ভিডিও কল। হ্যালো, কে? নমস্কার অফিসার রুদ্র। বা বলা ভালো। মিন্টু বাবু কেমন আছো বাবা? রক্ত দিয়ে শরীরটা দুর্বল লাগছে না তো? ভৈরব, তুই আমার নাম্বার পেলি কি করি? শোন, যদি আত্মসমর্পণ করিস তো ভালো, নইলে আমি তোকে গর্ত থেকে খুঁজে বের করব। আরে রাখো তোমার হিরোগির, আগে দেখো তোমার জন্য কি সারপ্রাইজ রেখেছি। ক্যামেরা প্যান করে কালু। ভিডিওর আঙ্গেল ঘুরে যায়। মিন্টুর বুকের ভেতরটা ধক করে ওঠে। একটা স্যাঁতসেঁতে গোডাউনের মেঝেতে তার মা এবং ভাই রিঙ্কু দড়িতে বাঁধা অবস্থায় পড়ে আছে। মায়ের হাতে এখনও হাসপাতালের ক্যানুলা লাগানো, রিঙ্কুর মুখে টেপ সাটা। ভৈরব শেঠ মায়ের কপালে একটা রিভলভার ঠেকিয়ে রেখেছে। দেখলে তো, হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পথেই তুলে আনলাম। তোমার পুলিশ ফোর্স হাসপাতাল গেটে পাহারা দিয়েছিল, কিন্তু পেছনের গেটটা অরক্ষিত ছিল অফিসার। এবার কাজের কথায় আসি। আমার মায়ের গায়ে যদি একটা আঁচড়ও লাগে ভৈরব, আমি তোকে জ্যান্ত পুড়িয়ে মারবো। তুই জানিস না কার সাথে পাঙ্গা নিয়েছিস। জানি জানি তুমি সিবিআইয়ের নেকড়ে, কিন্তু নেকড়েরও দুর্বলতা থাকে। শোনো পুলিশ বা তোমার টিমকে যদি খবর দাও, তাহলে এই বুড়ির খুলিটা উড়িয়ে দিব। আর যদি মাকে বাঁচাতে চাও, তাহলে বাজেয়াপ্ত করা 50 কেজি সোনা আর আমাকে দেশ ছাড়ার সেফ প্যাসেজ দিয়ে যাও। সময় 1 ঘন্টা। লোকেশন বাঁকুড়া রোডের পুরনো রাইস মিল। একা আসবে, একদম একা। আমি আসছি, কিন্তু মনে রাখিস ভৈরব, এটা তোর জীবনের শেষ ভুল। দেখা যাক কার শেষ আর কার শুরু। চলে এসো মুন্না, অপেক্ষা করছি। লাইনটা কেটে যায়। মিন্টু ফোনটা টেবিলের উপর আছাড় মারে না, বরং খুব শান্তভাবে পকেটে রাখে। সে জানে এখন রাগের চেয়ে বুদ্ধির দরকার বেশি। সে তার ড্রয়ার খোলে, বের করে 2টো গ্লক 17 পিস্তল আর কয়েকটা ম্যাগাজিন। সে তার বস রাঠোরকে ফোন করে না,
সে জানে প্রোটোকল মানতে গেলে দেরি হয়ে যাবে, আর মায়ের জীবনের ঝুঁকি সে নিতে পারবে না। পিস্তলে গুলি লোড করতে করতে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে, আজ আর অফিসার রুদ্র যাবে না, আজ যাবে মিন্টু। যে ছেলে 13 বছর আগে চোর অপবাদ নিয়ে পালিয়েছিল, আজ সে প্রমাণ করবে সে চোর নয়, সে পাহারাদার। রাত 10টা। শহরের কোলাহল ছাড়িয়ে বাঁকুড়া রোডের ধারে ঘন জঙ্গল। তার মাঝখানে ভুতুরে বাড়ির মতো দাঁড়িয়ে আছে পুরনো রাইস মিল। চারদিকে নিঝুম অন্ধকার। ভৈরব শেঠের পাহারাদাররা গেটের বাইরে টহল দিচ্ছে। হঠাৎ দূরে একটা বাইকের ইঞ্জিনের গর্জন শোনা যায়। শব্দটা ক্রমশ কাছে আসছে, ঝড়ের বেগে। এই কে আছে রে, গাড়ি থামা। আরে ও তো থামছে না, গেট লাগা, গেট লাগা। মিন্টু বাইকের স্পিড কমায় না, সে অ্যাক্সিলেটারের পুরোটা মুচড়ে দেয়। বাইকটা শূন্যে ভেসে লোহার গেটটা ভেঙে সোজা মিলের কম্পাউন্ডারে আছড়ে পড়ে। মিন্টু বাইক থেকে ছিটকে পড়ে না, সে স্কিড করে বাইক থেকে নেমে দু হাতে দুটো পিস্তল বের করে। সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তবের মরণপণ লড়াই। ভৈরব, আমি এসে গেছি, তোর হিম্মত থাকলে সামনে আয়। চারপাশ থেকে গুলি চলতে শুরু করে। মিন্টু একটা ড্রামের আড়ালে আশ্রয় নেয়। তার 2 হাতের পিস্তল আগুনের হলকা ছড়াতে থাকে। সে নিখুঁত নিশানায় একে একে গুন্ডাদের ঘায়েল করতে করতে এগোচ্ছে। বস, ও তো একাই সবাইকে শেষ করে দিচ্ছে, ওকে আটকানো যাচ্ছে না। সাবাস অফিসার, ভালো ট্রেনিং পেয়েছো, কিন্তু এখানে ট্রেনিংয়ের কাজে লাগবে না। ভেতরে এসো, তোমার মা অপেক্ষা করছে। মিন্টু মিলের মেন ফ্লোরে ঢোকে। বিশাল মেশিনারি হলের মাঝখানে একটা চেয়ারে মাকে বেঁধে রাখা হয়েছে। রিঙ্গু মেঝেতে পড়ে আছে অজ্ঞান। ভৈরব শেঠ মায়ের পেছনে দাঁড়িয়ে, তার হাতে বন্দুক। মায়ের চোখে আতঙ্ক, কিন্তু তিনি ছেলেকে চিনতে পারছেন না। এই দাড়িওয়ালা রক্তমাখা লোকটাকে। বন্দুক ফেলে দাও অফিসার, নাইলে বুড়ির মাথায় ফুটো করে দেব। মাকে ছাড় ভৈরব, তোর দুশ্মনী আমার সাথে, আমাকে মার। মাকে কেন জড়াচ্ছিস? কারণ মায়ের কষ্ট দেখলে ছেলের হাত কাঁপে। ফেল বন্দুক, আমি 3 গুনব। 1, 2। মিন্টু নিরুপায় হয়ে হাতের দুটো দামি পিস্তল দূরে ছড়ে ফেলে দেয়। সে 2 হাত উপরে তোলে। তার পায়ে একটা গুলি লেগেছে, বাইরে রক্ত ঝরছে জিন্স বেয়ে, তবুও সে সোজা দাঁড়িয়ে আছে। ফেলে দিয়েছি, এবার মাকে ছাড়। ছাড়বো? এত সহজে তুই আমার 50 কোটি টাকার মাল সিজ করেছিস, আমার প্ল্যান নষ্ট করেছিস। তোকে আমি তিলে তিলে মারবো। এই ছেলেরা মার কে? ভৈরবের অবশিষ্ট 4 জন গুন্ডা মিন্টুর ওপর ঝাঁপিয়ে পড়ে। মিন্টু এবার আর পাল্টা মার দেয় না। সে জানে সে হাত চালালে ভৈরব মায়ের ওপর গুলি চালাবে। সে শুধু নিজের ভাইটাল পয়েন্টগুলো বাঁচিয়ে মার খেতে থাকে। লোহার রড, হকি স্টিক দিয়ে তাকে পেটানো হচ্ছে। মা চিৎকার করে কাঁদছেন। ওগো, তোমরা ওকে মেরো না। কে তুমি বাবা? কেন আমাদের জন্য মার খাচ্ছ? তুমি পালিয়ে যাও। ওরে তোমরা থামো, ছেলেটা মরে যাবে তো। আমি যাব না মা, আমি আর পালাবো না। 13 বছর পালিয়ে অনেক দূরে গেছি, আর না। কিরে হিরো, খুব তো বড় বড় ডায়লগ দিচ্ছিলি। এখন কে বাঁচাবে তোকে? তোর সিবিআই নাকি তোর ওই চোর বাপ? আমার বাপ চোর নয় ভৈরব, চোর তুই। আর আজ তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। মুখ সামলে কথা বল। তুই তো সরকারি খাতায় মরে আছিস। আজ তাকে সত্যি সত্যি মেরে পুঁতে দেব এই মিলের মেঝেতে, কেউ খোঁজেও পাবে না। না না বাবা, তুমি ওঠো, তুমি মেরো না ওকে। মায়ের কান্না মিন্টুর কানে বাজে, কিন্তু শরীর আল চলছে না। সে মেঝেতে লুটিয়ে পড়ে। ভৈরব একটা ভারী লোহার রড তুলে নেয়। সে মিন্টুর মাথা লক্ষ্য করে এগিয়ে আসে। মিলের ভেতর শুধু মেশিনের কর্কশ শব্দ আর মায়ের কান্নার আওয়াজ। ভৈরব শেঠ রডটা উঁচিয়ে ধরেছে, সে শেষ আঘাতটা করতে যাবে। মিন্টুর শার্টটা মারামারি আর ধস্তাধস্তি ছিঁড়ে গেছে, পিঠের দিকটা পুরো উন্মুক্ত। বিদায় মিন্টু বাবু। না মিন্টু। মায়ের চোখ আটকে যায় মিন্টুর পিঠের ডান দিকে। সেখানে একটা বড় পোড়া দাগ। 13 বছর আগে দীপাবলির রাতে বাজি পোড়াতে গিয়ে মিন্টুর পিঠে আগুন লেগেছিল। সেই দাগ আজও মিলিয়ে যায়নি। মা মুহূর্তেই চিনে ফেলেন, এই দাগ অন্য কারো হতে পারে না। এই রক্তমাখা শরীরটা কোনো অচেনা অফিসারের নয়, এটা তার হারিয়ে যাওয়া নারী ছেঁড়া ধন। মিন্টু, তুই মিন্টু, তুই আমার মিন্টু। ভৈরব খবরদার
আমার ছেলের গায়ে হাত দিবি না, ও আমার মিন্টু। মিন্টু মায়ের মুখ থেকে নিজের নামটা শুনে মিন্টুর শরীরের প্রতিটি কোষে যেন বিদ্যুৎ খেলে যায়। 13 বছর সে অপেক্ষা করেছে এই ডাক শোনার জন্য। তার ঝাপসা হয়ে আসা চোখে হঠাৎ আগুন জ্বলে ওঠে। সে ভুলে যায় তার পায়ের ব্যথা, ভুলে যায় শরীরের ক্লান্তি। সে একটা আহত বাঘের মতো গর্জন করে ওঠে। মায়ের গায়ে হাত? ভৈরব রডটা নামানোর আগেই মিন্টু বিদ্যুৎ গতিতে মাটি থেকে লাফিয়ে ওঠে। সে ভৈরবের হাতটা শূন্যে ধরে ফেলে এবং এক মুচড়ে রডটা কেড়ে নেয়। তারপর এক লাথিতে ভৈরবকে ছিটকে ফেলে দেয় মেশিনের ওপর। তুই তুই মানুষ না ভূত? আমি তোর জম ভৈরব, আমি তোর জম। মিন্টু ভৈরবকে কলার ধরে তুলে আছাড় মারে। ভৈরব পালানোর চেষ্টা করে, কিন্তু মিন্টু আজ থামবে না। সে ভৈরবকে টানতে টানতে নিয়ে যায় মিলের কনভেয়ার বেল্টের দিকে। তুই আমার মাকে কাঁদিয়েছিস, আমার ভাইকে মেরেছিস, আর আমাকে দেশদ্রোহী সাজাতে চেয়েছিস। যা নরকে যা। মিন্টু সর্বশক্তি দিয়ে ভৈরবকে ছুঁড়ে মারে বেল্টের উপর। ভৈরব চিৎকার করতে করতে মেশিনের ভেতরে চলে যায় না, কিন্তু বেল্টের ধাক্কায় ছিটকে গিয়ে দেওয়ালে বাড়ি খায় এবং অজ্ঞান হয়ে পড়ে যায়। ঠিক সেই সময় মিলের গেট দিয়ে পুলিশের সাইরেন শোনা যায়। প্রিয়া এবং অফিসার রাঠোর বিশাল ফোর্স নিয়ে ভেতরে ঢোকে। মিন্টুদা, মিন্টুদা, তুমি ঠিক আছো? মিন্টু আর দাঁড়াতে পারে না। সে টলতে টলতে এগিয়ে যায় মায়ের দিকে। তার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। সে মায়ের পায়ের কাছে ধপাস করে বসে পড়ে এবং তারপর লুটিয়ে পড়ে মায়ের কোলে। ওরে আমার মিন্টু, আমার সোনার বাবা, আমি তোকে চিনতে পারিনি রে, আমায় ক্ষমা করে দে। মা, আমি চুরি করিনি মা, বিশ্বাস করো, আমি চোর নই। আমি বাবার সম্মান বাঁচাতে পালিয়েছিলাম। আমি কোনো অন্যায় করিনি মা। জানি বাবা, জানি আমি, তুই চোর নোস, তুই আমার রাজপুত্র। কেন এতদিন আসিসনি বাবা? আমি যে মরে যাচ্ছিলাম তোকে না দেখে। মা ছেলের মাথাটা বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকেন। রিঙ্কুর জ্ঞান ফেরে। সেই দৃশ্য দেখে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে। দাদা ভাই, তুই 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 সেই বাইকওয়ালা, তুই আমাদের বাঁচালি। আয় ভাই, কাছে আয়, অনেকদিন তোকে আদর করা হয়নি। রিঙ্কু দাদাকে জড়িয়ে ধরে। দুই ভাই আর মা 13 বছরের জমানো অভিমান, কষ্ট আর ভুল বোঝাবুঝি আজ চোখের জলে ধুয়ে যাচ্ছে। প্রিয়া দূর থেকে এই দৃশ্য দেখে, তার চোখেও জল। সে জানে এই মিলন অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া। অফিসার রাঠোর কাছে এসে বলেন, ওয়েল ডান রুদ্র, তুমি প্রমাণ করে দিলে রক্ত শুধু শরীরেই থাকে না, সম্পর্কের শিকড়ও থাকে। ভৈরব অ্যারেস্ট হয়েছে, অ্যাম্বুলেন্স আসছে। মা, আজ বাড়ি যাব, নিজের বাড়ি। হ্যাঁ বাবা, আজ আমরা সবাই বাড়ি যাব, আর কেউ তোকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। মিলের বাইরে বৃষ্টির তোড় বেড়েছে, কিন্তু ভেতরে এক অন্যরকম শান্তি। একটা ভাঙা পরিবার আবার জোড়া লাগলো। মিন্টু তার মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে। 13 বছর পর আজ সে শান্তিতে ঘুমাবে। সে আর পলাতক নয়, সে আজ ছদ্মবেশে নেই, সে আজ শুধুই মিন্টু। দুর্গাপুর মিশন হাসপাতালে 3 নম্বর প্রাইভেট কেবিন। জানালার পর্দা একটু সরানো। বিকেলের ম্লান রোদ এসে পড়েছে বিছানার এক কোণে। মিন্টু বিছানায় আধশোয়া হয়ে আছে। তার ডান পায়ে প্লাস্টার, কপালে সাদা ব্যান্ডেজ। 15 দিন কেটে গেছে সেই ভয়ঙ্কর রাতের পর। মিন্টুর হাতে একটা ম্যাগাজিন, কিন্তু তার মন তাতে নেই। সে দরজার দিকে তাকিয়ে আছে। মা একটু আগেই বাড়ি গেছেন রিঙ্কুর সাথে খাবার আনতে। কেবিনটা এখন নিস্তব্ধ। স্যার, আপনার ভিজিটর এসেছে, আসতে দিব? কে? মা ফিরে এলেন? না স্যার, হারাধন বাবু। উনি কি আপনার বাবা হন? বাবার নাম শুনে মিন্টুর চোয়াল শক্ত হয়ে যায় না, বরং একটা অদ্ভুত শিহরণ খেলে যায়। 13 বছর পর বাবা তাকে দেখতে এসেছেন। সে নার্সকে মাথা নেড়ে সম্মতি জানায়। নার্স সরে যায়। দরজায় একজোড়া ভারী পায়ের শব্দ। হারাধনবাবু ধীর পায়ে ঘরে ঢোকেন। তা সে আগের তেজ নেই। মেরুদণ্ডটা যেন একটু বেঁকে গেছে। পরনে সাদা পাঞ্জাবি, হাতে একটা ফলের ঝুড়ি। তিনি জামিনে ছাড়া পেয়েছেন কারণ মিন্টুর স্টেটমেন্ট এবং ভৈরব শেঠ ধরা পড়ায় তিনি এখন রাজসাক্ষী, তাই ওনার শাস্তি কম হবে। ভেতরে আসবো স্যার? স্যার? বাবা, তুমি আমাকে স্যার বলছো? ভেতরে এসো। হারাধন ধীর পায়ে বিছানার পাশে এসে ঝুড়িটা টেবিলে রাখেন। পুলিশ অফিসার, এদের তো স্যারই বলতে হয়।
আমি তো ক্রিমিনাল, সেলের সামনে দাঁড়ানোর যোগ্যতা কি আমার আছে? বাবা, ওসব কথা বাদ দাও, বসো এখানে। শরীর কেমন এখন তোমার? সুগারটা চেক করিয়েছো? শরীর তো ভালোই আছে রে, কিন্তু মনটা মরে গেছে। জানিস মিন্টু, গত 15 দিন জেলের সেলে বসে আমি শুধু একটা কথাই ভেবেছি। 13 বছর আগে একটা 13 বছরের ছেলেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম। ছেলেটা একবার বলেছিল, বাবা আমি নেইনি, আমি শুনিনি। বাবা, সেসব অনেক পুরনো কথা, ভুলে যাও। কি করে ভুলবো? আমি কি করে ভুলবো যে আমি টাকার লোভে অন্ধ হয়ে নিজের রক্তকে চিনতে পারিনি? তুই দেশের হিরো, হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিস, আর তোর নিজের বাবা তোকে চোর অপবাদ দিয়েছে। আমার তো মরে যাওয়া উচিত ছিল রে। বাবা, কি করছো? ওঠো, প্লিজ ওঠো। তুমি আমার বাবা, তুমি কেন পায়ে হাত দিচ্ছ? আমাকে মাফ করে দে বাবা। আমি ভৈরব সেটে টাকার লোভে শয়তান হয়ে গিয়েছিলাম। তুই ফিরে না হলে আমি তোকে নরকে পচে মরতাম। তুই শুধু আমাকে বাঁচাসনি মিন্টু, তুই আমার আত্মাকে বাঁচিয়েছিস। আমাকে একবার শুধু বাবা বলে ডাক, প্রাণ খুলে ডাক। 13 বছর ওই ডাকটা শোনার জন্য কান পেতেছিলাম, কিন্তু অহংকার আমাকে শুনতে দেয়নি। বাবা, আমি তোমায় কোনোদিন ঘৃণা করিনি। আমি জানি তুমি পরিস্থিতির শিকার ছিলে। আমি শুধু চেয়েছিলাম তুমি যেন ভালো থাকো। তুই আছিস তাই আমি ভালো আছি। আজ থেকে এই হারাধন বাবু প্রতিজ্ঞা করলো আর কোনোদিন অসৎ পথে পা বাড়াবে না। তুই আমাকে শাস্তি দে, যা খুশি কর, কিন্তু আমাকে পর করে দিস না বাবা। মিন্টু বাবাকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরে। বাবা ছেলের এই মিলন যেন এক অলৌকিক দৃশ্য। হাসপাতালের সাদা দেওয়ালগুলোও যেন এই দৃশ্য দেখে থমকে গেছে। দরজায় মা আর রিঙ্কু দাঁড়িয়ে, মায়ের হাতে টিফিন ক্যারিয়ার। তিনি আঁচল দিয়ে মুখ চেপে কান্না আটকাছেন। রিঙ্কু দৌড়ে এসে দাদাকে আর বাবাকে জড়িয়ে ধরে। দাদা ভাই, বাবা, আমরা আবার এক হয়ে গেলাম, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমার সংসার আবার জোড়া লাগলো। ভগবানকে অনেক ধন্যবাদ। মিন্টু, তোর পায়ের ব্যথাটা এখন কেমন রে? ব্যথা সব চলে গেছে মা, তোমরা আছো, আমার আর কোনো ওষুধ লাগবে না। শুধু একটা কথা, ডাক্তারবাবু কবে ছাড়বেন? হসপিটালে খাবার আর মুখে রুচছে না। আজই আমি ডাক্তারের সাথে কথা বলছি। আজই তোকে নিয়ে বাড়ি যাব। হারদন বিলা আবার সেজে উঠবে। এবার আর মিথ্যার আলো নয়, সত্যর আলোয়। এভাবেই 1 মাস পরের কথা। দুর্গাপুরের আকাশ আজ পরিষ্কার। গোধূলির আলোয় হারাদন ভিলার ছাদটা মায়াবী লাগছে। বাগান থেকে রজনীগন্ধার মিষ্টি গন্ধ ভেসে আসছে। মিন্টু ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আছে। তার পরনে এখন আর লেবারদের নোংরা জামা নেই। হালকা নীল রঙের শার্ট, কালো ট্রাউজার্স, ক্লিন শেভ করা গাল, চুলটা সুন্দর করে আঁচড়ানো। সে এখন পুরোপুরি অফিসার রুদ্র প্রতাপ, কিন্তু তার চোখ দুটো সেই পুরনো মিন্টুর মতোই শান্ত। প্রিয় সিঁড়ির দরজা ঠেলে ছাদে এসে বলে, কি অফিসার, আসামিকে ধরার পর কি এবার আকাশের তারা গুনছেন? মিন্টু ঘুরে তাকায়। প্রিয়াকে দেখে তার চোখের পলক পড়ে না। প্রিয়ার পরনে একটা লাল জর্জের শাড়ি, স্লিভলেস ব্লাউজ, চুলটা খোলা হাওয়ায় উঠছে, কপালে ছোট্ট একটা লাল টিপ। তারা গুনছি না প্রিয়া, ভাবছিলাম জীবনটা কেমন অদ্ভুত, তাই না? 1 মাস আগে এই ছাদে আমি লুকিয়ে বিড়ি খাচ্ছিলাম, আর তুমি আমাকে চোর ভেবে জেরা করছিলে। আর আজ তুমি হিরো। খবরের কাগজে তোমার নাম, অপারেশন ব্ল্যাক সোয়ান এর নায়ক মিন্টু। মেয়েরা তো তোমার জন্য পাগল। আমার কি আর চান্স আছে? চান্স? আমি তো শুনেছি সিবিআই অফিসারদের বউ হওয়া খুব রিস্কি। তারা নাকি বড্ড বোরিং হয়, রোমান্স বুঝে না, শুধু ডিউটি বুঝে। তাই বুঝি? তাহলে সেদিন হাসপাতালে রক্ত দেওয়াটা কি ছিল? ওটা ডিউটি ছিল? রাইস মিলে একা গুন্ডাদের সাথে লড়াই করাটা ডিউটি ছিল, নাকি ওটা ভালোবাসা ছিল? ওটা ছিল ঋণ শোধ। শুধুই ঋণ, আর কিচ্ছু না? 13 বছর আগে মেলায় একটা ছেলে আমাকে একটা প্লাস্টিকের আংটি দিতে চেয়েছিল। সে দিতে পারেনি, কারণ তার পকেটে তখন পয়সা ছিল না, কিন্তু তার মনে অনেক ভালোবাসা ছিল।
সেই ছেলেটা কি এখনো ঋণ শোধ করছে? সেই ছেলেটা এখন আর নেই প্রিয়া, সে অনেক বদলে গেছে। তার হাতে এখন রক্তের দাগ। রক্তের দাগ তো ধুয়ে গেছে মিন্টুদা, কিন্তু ভালোবাসার দাগ, এটা কি ধোয়া যায়? মিশন তো শেষ হয়ে গেছে অফিসার। এবার কি আবার পালিয়ে যাবে? আবার 13 বছরের জন্য হারিয়ে যাবে? পালাতে তো চাই, খুব পালাতে চাই, কিন্তু একজন আমাকে অ্যারেস্ট করে রেখেছে। কে? কার এত বড় সাহস যে সিবিআই অফিসারকে অ্যারেস্ট করেছে? মিন্টু পকেট থেকে একটা ছোট ভেলভেটের বাক্স বের করে। এই মেয়েটা, যার নাম প্রিয়া। প্রিয়া অবাক হয়ে মিন্টুর হাতের দিকে তাকায়। মিন্টু ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে ছাদের ফ্লোরে, ঠিক সেই জায়গাটাতে যেখানে ছোটবেলায় তারা লুকোচুরি খেলতো। মিন্টু বাক্সটা খোলে, ভেতরে একটা সুন্দর হীরের আংটি ঝিকমিক করছে। এটা প্লাস্টিকের নয়, এটা সত্যিকারের। প্রিয়া, আমি জানি আমি পারফেক্ট নই, আমার অতীত জটিল, আমার বর্তমান বিপজ্জনক, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে তোমার চোখে আর জল আসতে দেব না। তুমি কি এই পলাতক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে রাজি আছো? তুমি কি আমার হবে? তুমি তুমি এত ফিল্মি কবে থেকে হলে মিন্টুদা? যেদিন থেকে তুমি তোমার হিল জুতো ঠিক করার পারমিশন দিয়েছো। বলো রাজি? রাজি, যাবজ্জীবন কেন, সারা জন্মের জন্য রাজি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আর কোনোদিন আমাকে ছেড়ে কোথাও যাবে না। ডিউটিতে গেলেও আমাকে বলে যাবে। আর কোনো ছদ্মবেশ নয়, আমি আমার মিন্টুদাকে চাই, রাজুকে নয়। প্রমিস। রাজু মরে গেছে, এখন শুধু তোমার মিন্টুদা আছে। মিন্টু প্রিয়ার হাতে আংটিটা পরিয়ে দেয়। প্রিয়া মিন্টুর বুকে মাথা রাখে। গোধূলির শেষ আলোয় দুটি ছায়া এক হয়ে যায়। দূরে কোথাও শাক বাজার শব্দ শোনা যায়।